দুটো নোটস তোমাদের আমি প্রোভাইড করেছি। তো এক্ষেত্রে ১ মিনিট জাস্ট আমি একটু হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদের তাহলে আগস্টে মানে যে ক্লাস নেব আমি দেখবে যে তোমাদের একটা লিস্টও আমি দিয়ে দিয়েছি এই মাসে। ঠিক আছে? যে ক্লাসগুলো নেব। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি তো খুবই ফেভারিট। তো এক্ষেত্রে একটুখানি নোটসটা দেখিয়ে দিই। তাহলে এটা হচ্ছে ইমিউনোলজির নোটস। তো এটা কিন্তু পার্ট 1, ঠিক আছে? আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে যে বি এবং টি সেল এর রেসপন্স এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি প্রোডাকশন ইন প্যারাসাইটিক ইনফেকশন। তো যদিও এরকম দেওয়া আছে কিন্তু তবুও আমাদের অনেকটাই প্রধানত ইমিউনোলজিতে পড়তে হবে। তো এক্ষেত্রে হ্যাঁ, যেটা বলছিলাম তাহলে ইমিউনোলজির এটা হচ্ছে ১ম ক্লাস এবং 2nd যে ক্লাসটা তো সেটা আমি তোমাদেরকে রেকর্ড দিয়ে দেব, ঠিক আছে? আর তারপরেই আমি ভাইরাস মানে মাইক্রোবায়োলজিটাও এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়িয়ে দেবো। আমি অলরেডি ব্লাডের অংশটা তোমাদের কমপ্লিট করেছি। সবাই শুনতে পাচ্ছে তো? তোমরা বুঝতে পেরে যাবে যে ইমিউনোলজিতে কি পড়তে হবে। তাহলে আর সেকেন্ডটা আমি তোমাদের ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? যেরকম ভাবে আমি প্ল্যানিং করেছিলাম তো সেইভাবেই, কারণ সমস্ত ক্লাসগুলো লাইভলি করলে সিলেবাস কমপ্লিট করা যাবে না, ঠিক আছে? আজকেই আমি পাঠিয়ে দেবো। হুম, ক্লাসের পরে আমি পাঠিয়ে দেবো। মানে ক্লাস লিঙ্ক থেকে তোমাদের নোটসগুলো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করি। তাহলে দেখো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজির একদম বেসিক এবং তার সঙ্গে সঙ্গে পার্ট 1 এ কি অংশ আছে আগে দেখে নাও। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা ইমিউনোলজি। ইমিউনিটি অ্যাকচুয়ালি কাকে বলে? দেখো, ইমিউনিটি হচ্ছে আমাদের এমন একটা সিচুয়েশন মানে এমন একটা সিস্টেম আমাদের, যেরকম ভাবে ডাইজেস্টিভ সিস্টেম থাকে, রেসপিরেটরি সিস্টেম থাকে, তাদের স্পেসিফিক অর্গান থাকে, কিন্তু ইমিউনোলজিক্যাল সিস্টেমে ডিফারেন্ট টাইপের সেল এক্ষেত্রে ইনভলভ হয়। কিন্তু ইমিউনোলজিক্যাল সিস্টেম যদি আমাদের না থাকতো তাহলে কোনো মানুষই বাঁচতো না। অ্যাকচুয়ালি জন্মাতেই আমাদের মৃত্যু হতো, কারণ উই আর লিভিং ইন এ স্ট্রিম অফ মাইক্রোবস। আমরা বিভিন্ন জীবাণুর প্রকৃতপক্ষে মাইক্রোবসের সম্মুখীন আমরা হই, কিন্তু সেখান থেকে প্রতিনিয়ত আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম আমাদেরকে কিন্তু রক্ষা করে চলেছে বিভিন্ন রকমের ডিজিজের হাত থেকে। ইমিউনোলজিক্যাল সিস্টেম প্রচুরভাবে ট্রাই করে যে আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তো এই সিস্টেম দারুণভাবে চেষ্টা করে, কিন্তু তবুও আমরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হই যখন ইমিউনিটি আমাদের ফেল করে যায়। যখন ইমিউনিটি আর পারে না অ্যাকচুয়ালি মাইক্রোবসের সঙ্গে যুদ্ধ করতে, তো তখনই আমরা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই। তো ইমিউনিটি যে আছে, দেখো পৃথিবীতে ডিফারেন্ট টাইপের আমাদের অ্যান্টিজেন বা প্যাথোজেন আমাদের থাকে। তো এক্ষেত্রে টোটাল সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি প্রধানত সব রকমভাবে চেষ্টা করে যে কোনো রকমের প্যাথোজেনের বিরুদ্ধে তারা কাজ করে, যে কোনো রকমের মাইক্রোবস বা জীবাণুর বিরুদ্ধে প্রধানত ইননেট ইমিউনিটি কাজ করে। এবং সেই কারণের জন্য ইননেট ইমিউনিটি কিন্তু কখনো স্পেসিফিক নয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যাথোজেনের বিরুদ্ধে ইননেট ইমিউনিটি কাজ করে না, কিন্তু ইট অ্যাক্টস এগেনস্ট ডিফারেন্ট টাইপ অফ মানে অল টাইপস অফ প্যাথোজেনের বিরুদ্ধে এরা প্রধানত কাজ করে। তো এটাই হচ্ছে ইননেট ইমিউনিটি, ঠিক আছে? আমাদেরকে ইননেট ইমিউনিটি সম্পর্কে পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্টিজেনের কথা যখন আমরা শুনি তো তখন একটা টার্ম আসে, তো তার নাম হচ্ছে অ্যান্টিবডি। সুতরাং অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো এমন এক রকমের ইমিউনিটি, তো এক্ষেত্রে প্রধানত অ্যান্টিবডি তৈরি হয়। তার মানে অ্যান্টিবডি কিন্তু একটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে সে কিন্তু সক্রিয় হয়। পৃথিবীতে আমরা এটা ভেবে আশ্চর্য হয়ে যাই যে পৃথিবীতে যত রকমের প্যাথোজেন আছে, আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি তত রকমের অ্যান্টিবডি তৈরি করে। তো আমরা কিভাবে আমাদের দেহ জানতে পারে, তো এটা কিন্তু এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় যে যত রকমের প্যাথোজেন আছে তত রকমের অ্যান্টিবডি আমাদের দেহের মধ্যে তৈরি হবে তাকে মানে নিষ্ক্রিয় করার জন্য। সুতরাং সেকেন্ড লাইন অফ যে ডিফেন্স, তো তাকেই আমরা বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে আমাদের প্রথমেই যেটা পড়তে হবে ইননেট ইমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আমাদের সিলেবাসে মেনলি আছে বি এবং টি সেল রেসপন্স, মানে বি সেল এবং টি সেল কিভাবে কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের অ্যান্টিবডি, বিভিন্ন রকমের ইনফেকশনের জন্য কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু আমাদেরকে সবগুলোই কিন্তু আমাদেরকে পড়তে হবে। আগে প্রথমে যখন ইমিউনোলজি যখন তোমরা পড়বে, প্রথমে ইননেট ইমিউনিটি পড়ে নাও, তারপরে অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়ে নাও, আমি যেভাবে একদম লিস্ট করেছি। এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনিটির ডিফারেন্ট রকমের হতে পারে, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। এক্ষেত্রে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কত রকমের হতে পারে তার একটা লিস্ট দেওয়া আছে। ডিফারেন্ট টাইপের সেল প্রধানত এই ইমিউনোলজিক্যাল সিস্টেমে ইনভলভ হয়। তো এক্ষেত্রে আবার এই বই থেকেও কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো একদম মডার্ন ইনফরমেশন। তো সেই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে?
এই অংশগুলো পড়তে হবে। যেটা তোমাদের বলছিলাম যে ইমিউনোলজিক্যাল সিস্টেম প্রকৃতপক্ষে বিভিন্ন রকমের সেলের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং সেই কারণের জন্য কোন কোন টাইপের সেল প্রধানত আমাদের ইমিউনিটিতে হেল্প করে। তো এই অংশগুলো আমরা দেখবো, দেখো ফ্যাগোসাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল। আগের দিন তোমাদের বলছিলাম যে ডিফারেন্ট টাইপের ডব্লিউবিসি, প্রধানত কোনো কোনো ডব্লিউবিসি হয়তো ফ্যাগোসাইটিক সেল হিসাবে কাজ করে এবং কোনো কোনো ডব্লিউবিসি হয়তো হিস্টামিন তৈরি করে, এরকম ডিফারেন্ট ওয়েতে তারা প্রধানত ফাংশন করে। তাহলে ইমিউনোলজিক্যাল সিস্টেমে প্রধানত কোন কোন টাইপের সেলগুলো কাজ করে, মানে সেলস ইনভলভড ইন ইমিউনিটি, তো এইগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ডিফারেন্ট টাইপের সেল কিভাবে মানে ইনভলভ হয় ইমিউনোলজিক্যাল সিস্টেমে। এবং দেখো এই জায়গাতে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি এগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। যেহেতু বি সেল আর টি সেল আছে, সেই জন্য বি সেল আর টি সেলকে আমরা স্পেশালি আমরা ফোকাস করব। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কিভাবে বিভিন্ন রকমের প্যাথোজেন প্রধানত এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয় ইমিউনোলজিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে, তো সেগুলোই প্রধানত আমরা পড়বো, আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। এবং বি সেল এবং টি সেল রেসপন্স মেনলি, যেহেতু সিলেবাসে ওটা মেনশন করা আছে, সেই জন্য বি সেল এবং টি সেল রেসপন্স আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তাহলে এই যে পোর্শন আছে, মানে এই যে নোটস আছে, তো এই নোটসে প্রধানত ইমিউনোলজিক্যাল সিস্টেমের ডিফারেন্ট রকমের টাইপ, মানে টাইপ অফ ইমিউনিটি, ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি একদম ডিটেলসে আমরা পড়বো। এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের সেলস কিভাবে ইমিউনিটিতে আমাদেরকে হেল্প করে, তো সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবং পরের যে নোটস আছে দেখবে, সেই পরের নোটসে যেটা আমাদের আছে, অ্যান্টিজেন সম্পর্কে আছে, অ্যান্টিবডি সম্পর্কে আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কিভাবে নিজেদের মধ্যে রিয়াকশন করে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের আমাদের যে ভ্যাকসিনেশন আছে, ডিফারেন্ট ভ্যাকসিন প্রসেস, তো সেগুলো সম্পর্কে আছে। এবং লাস্ট আমি দিয়ে দিয়েছি যে কোভিড-19 যে ডিফারেন্ট যে ভ্যাকসিন ইউটিলাইজ হয়েছিল, তো সেটাও আমার নোটসে সেকেন্ড নোটসটাতে দেওয়া আছে, ওটা আমি তোমাদেরকে আগের দিন আমি প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা বুঝলেই কিন্তু সেকেন্ড নোটসটা পড়তে আর তোমাদের অসুবিধা হবে না। তাহলে যখন ইমিউনিটি পড়বে, কেমন সিকোয়েন্সে পড়বে আর একবার বলে দিই। ইমিউনিটি কিন্তু অ্যাকচুয়ালি একটা ভাস্ট টপিকস। তো এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে প্রথমেই ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রকৃতপক্ষে ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির যে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের সেল কিভাবে ইমিউনোলজিক্যাল সিস্টেমে আমাদের হেল্প করে, অর্থাৎ সেলস ইনভলভড ইন ইমিউনিটি, তো সেটা আমরা পড়বো। তার সঙ্গে সঙ্গে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টিজেন কাকে বলে, ইমিউনোজেন কাকে বলে, এবং অ্যান্টিবডি স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপের অ্যান্টিবডি, কোন টাইপের অ্যান্টিবডি প্রধানত কোথায় পাওয়া যায়। 5 রকমের অ্যান্টিবডি থাকে আমরা জানি, আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিএম, আইজিই। তো সেই অ্যান্টিবডিগুলো কোথায় পাওয়া যায়। তারপরেই যেটা পড়বে সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এবং তারপরেই যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হলো ভ্যাকসিনেশন, এবং কিছুটা আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন সম্পর্কেও পড়তে হবে, যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 5, এই 5 রকমের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তো এই সিকোয়েন্স যদি পড়ো তাহলে ইমিউনোলজি একদম তোমাদের গ্রিপের মধ্যে চলে আসবে। ঠিক আছে, দেখো ভালো করে, ইমিউনোলজি মানে কি। অ্যাকচুয়ালি ইমিউনোলজি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ, তো যে ব্রাঞ্চে প্রধানত ইমিউনিটি নিয়ে আলোচনা করা হয়। ইমিউনিটি মানে কি, ইমিউনিটি মানে হচ্ছে ইজ দ্য প্রোটেকশন অফ বডি ফ্রম হার্মফুল অর্গানিজম। অর্থাৎ যত ক্ষতিকারক যত জীব আছে, তো সেই জীবের হাত থেকে যে সিস্টেম আমাদের রক্ষা করে, তো তাকেই আমরা বলবো ইমিউনিটি। এবং এই ইমিউনিটি সম্পর্কিত যে স্টাডি, তো সেটাই হলো ইমিউনোলজি। তাহলে বিভিন্ন হার্মফুল মাইক্রোবস যেগুলো, সেগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করে বিভিন্ন রোগ ঘটাতে পারে। তো এই রোগের হাত থেকে কনস্ট্যান্টলি ইমিউনোলজিক্যাল সিস্টেম আমাদের রক্ষা করে। দেখো কোন কিভাবে তোমরা পড়বে, আমি এক্ষেত্রে ফোকাস জোন লিখে দিয়েছে, টাইপস অফ ইমিউনিটি, অ্যান্টিজেন অ্যান্টিবডি, ভ্যাকসিন, ডিফারেন্ট টাইপের ডিজিজ, আমরা পরে প্যারাসাইটোলজিতে পড়বো। তো এই জায়গাতে দেখো একটা খুব সুন্দর হিস্ট্রি আমরা এক্ষেত্রে দেখব। তো আমরা প্রত্যেকেই জানি যে ইমিউনোলজিক্যাল সিস্টেমে একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট যে ডিসকভারি, তো সেটা হচ্ছে ভ্যাকসিন। এবং আমরা জানি যে 1798 সালে বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার প্রথম স্মল পক্সের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেছিলেন। তো পক্স প্রধানত দুই ধরনের হয়, একটা চিকেন পক্স এবং আর একটা স্মল পক্স, তো যেটাকে বলা হয় গুটি বসন্ত। এবং ভ্যাকসিনেশনের মধ্য দিয়ে কিন্তু এই স্মল পক্সকে টোটালি ইরাডিকেটেড করা হয়েছে, মানে এখন আর স্মল পক্স হয় না, কারণ ভ্যাকসিনেশনের মধ্য দিয়ে স্মল পক্সকে এখন পুরোপুরিভাবে দূর করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পোলিওকেও কিন্তু বলা হয়েছে যে ভারতবর্ষ পোলিও মুক্ত দেশ হয়ে গেছে। তো ভ্যাকসিনেশনের মধ্য দিয়েই সেটা পসিবল হয়েছে।
কিন্তু অনেকে বলেন যে এডওয়ার্ড জেনার হচ্ছে প্রথম এই স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ভ্যাকসিন মানে কি, কোনো একটা প্যাথোজেন আছে, সেই প্যাথোজেনের কোনো অ্যান্টিজেন, এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ভ্যাকসিনেশন। এবং সেটাকে আর্টিফিশিয়ালি করা হয় এবং করে তারপরে সেটাকে আমাদের দেহের মধ্যে সেটাকে ইনক্লুড করে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক রকমের অ্যাক্টিভ ইমিউনিটি, আমরা পরে দেখছি সেটা। কিন্তু দেখো, লেডি মন্টেগো অফ দ্য কনস্ট্যান্টিনোপল, তো কনস্ট্যান্টিনোপল এই সাম্রাজ্যের একজন সম্রাজ্ঞী ছিলেন, তো তিনি হচ্ছেন লেডি মন্টেগো। তিনি প্রথম আইসোলেট দ্য স্মল পক্স ভাইরাস হুইচ ওয়াজ অ্যাটিনিউয়েটেড অর উইক। ভালো করে ভাবার চেষ্টা করো, তো সেই সময় প্রচুর পরিমাণে স্মল পক্স হচ্ছিল। তো এই সময়ে, তো এই সময় তিনি কি করেছিলেন, তার সন্তানদেরকে তিনি চেষ্টা করেছিলেন যে কোনোভাবে বাঁচাতে, এবং সেই কারণের জন্য তিনি প্রথমে এই স্মল পক্সের ভাইরাসকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলেন, এবং সেই ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসকে তিনি তার শিশুদের দেহেতে ইনজেক্ট করেছিলেন, এবং ইনজেক্ট করে দেখা গেল যে অন্যান্য শিশুদের যেখানে স্মল পক্স হচ্ছিল, কিন্তু তার যারা সন্তান ছিল তো তারা বেঁচে গিয়েছিল। সো এটাকেই বলা হয় প্রথম ভ্যাকসিনেশন। ঠিক আছে, কিন্তু এটা অতটা হাইলাইটে আসে না, এটা আমাদের কুবি ইমিউনোলজি বইতে এটা মেনশন করা আছে। তো এটাই হচ্ছে ধরা হয় যে এটা হিস্টোরিক্যালি এটা প্রথম ভ্যাকসিনেশন, কিন্তু যেহেতু এক্সপেরিমেন্টালি এটা অতটা হাইলাইটেড হয়নি, তো সেই কারণের জন্য ডক্টর এডওয়ার্ড জেনারকেই প্রথম গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কারের জনক হিসাবে ধরা হয়। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখলাম যে ইমিউনিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসেস, সেটা হচ্ছে ভ্যাকসিন তৈরি করা। তো কিভাবে সেটা তৈরি হয়, কিভাবে আমাদের দেহতে অ্যান্টিবডি তৈরি হয়, এগুলোই আমাদেরকে বুঝতে হবে। জাস্ট আমি একটা হিস্ট্রি বললাম। এইবারে দেখো, অ্যাকচুয়ালি আমরা তো যেটা তোমাদেরকে বললাম যে আমরা অ্যাকচুয়ালি প্যাথোজেনের মানে স্ট্রিমেতে বাস করছি, ডিফারেন্ট টাইপের প্যাথোজেন আমাদের এনভায়রনমেন্টে আছে, এবং সেই প্যাথোজেনগুলো সবসময় আমাদের দেহের মধ্যে ঢুকছে। কিন্তু প্যাথোজেন যখন দেহের মধ্যে ঢোকে তারা কিন্তু ডিজিজ তৈরি করে, কিন্তু তাকে ঢোকার আগে তাকে দুটো লাইন ক্রস করতে হয়। ঠিক আছে, এক্ষেত্রে অনেকটা তাহলে তাকে দুটো লাইন এক্ষেত্রে ক্রস করতে হচ্ছে। তো প্রথম যে লাইন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তো এটাই হলো ইননেট ইমিউনিটি। তাহলে ম্যাক্সিমাম প্যাথোজেন কিন্তু এই লাইনেই মারা যায়। ঠিক আছে, আমাদের ইননেট ইমিউনিটি চেষ্টা করে এই প্যাথোজেনকে এই জায়গাতেই সমস্ত জীবাণুগুলোকে মেরে ফেলতে। কিন্তু তবুও যদি ইননেট ইমিউনিটি এই লাইন যদি ক্রস করে যায় কোনো প্যাথোজেন, তখন সে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে এসে পড়ে, তো সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আজকে আমরা পড়বো এই ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্থাৎ এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কারা প্যাথোজেনের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কারা প্যাথোজেনের বিরুদ্ধে যুদ্ধ করে, তো সেটাই আমরা মেনলি পড়বো। কিন্তু তবুও যদি কোনো প্যাথোজেন যদি এই সেকেন্ড লাইন অফ ডিফেন্স যদি ক্রস করে যায়, অর্থাৎ অ্যান্টিবডি যদি তাকে যদি মারতে না পারে, তখন কিন্তু আমরা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই। সুতরাং ইমিউনিটি মানে হচ্ছে প্রোটেকশন ফ্রম দ্য হার্মফুল ডিজিজ কজিং অর্গানিজম। বিভিন্ন ডিজিজ কজিং অর্গানিজম বা প্যাথোজেন থেকে আমাদের দেহের যে প্রোটেকশন দেয়, তো তাকেই আমরা বলবো ইমিউনিটি। যদি প্যাথোজেন এসকেপ ফ্রম দিস টু ডিফেন্স, যদি প্যাথোজেন এই দুটো ডিফেন্স থেকে যদি কোনোভাবে এসকেপ মানে কি, সে যদি কোনোভাবে এড়িয়ে যেতে পারে, তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ হয়। তাহলে প্রথম যে লাইন অফ ডিফেন্স আমরা যেটা দেখলাম, তো সেটাই হলো ইননেট ইমিউনিটি। একটু ইননেট ইমিউনিটি সম্পর্কে আমরা দেখে নিই। দেখো, ইননেট ইমিউনিটি হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে প্রথমেই প্যাথোজেন যার সম্মুখীন হয় কোনো হার্মফুল যে সমস্ত মাইক্রোবস আছে, যে অ্যান্টিজেন আছে, তো তারা প্রথমে যার সম্মুখীন হয়, তো সেটাই হচ্ছে প্রথম লাইন অফ ডিফেন্স, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিন্তু নন স্পেসিফিক হয়, মানে সমস্ত রকমের প্যাথোজেনের বিরুদ্ধেই কিন্তু এটা কাজ করে। ধরা যাক শরীরে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে যাচ্ছে, তো সেটা কিন্তু ইননেট ইমিউনিটি তার বিরুদ্ধে কাজ করবে। ধরা যাক কোনো ভাইরাস ঢুকতে যাচ্ছে, তার বিরুদ্ধে কাজ করবে। ধরা যাক কোনো ফাঞ্জি ঢুকতে যাচ্ছে, তার বিরুদ্ধে কাজ করবে। সুতরাং সমস্ত রকমের প্যাথোজেনের বিরুদ্ধে এই ইননেট ইমিউনিটি কাজ করে, এবং সেই কারণের জন্য ইননেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক এবং অ্যাক্টস এগেনস্ট অল টাইপস অফ প্যাথোজেন, যে কোনো প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে। যেমন কিরকম ব্যাপারটা, ধরা যাক করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ডিপথেরিয়া রোগের যে ব্যাকটেরিয়া, এর বিরুদ্ধে যেমন কাজ করবে, তার সঙ্গে সঙ্গে টিউবারকিউলোসিস মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কিন্তু ইননেট ইমিউনিটি কাজ করবে, যে কোনো ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে। কিন্তু যদি অ্যাকোয়ার্ড ইমিউনিটি হয়, তখন কিন্তু স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে, মানে ডিপথেরিয়া রোগের জন্য একটা অ্যান্টিবডি, তার সঙ্গে সঙ্গে টাইফয়েড রোগের জন্য একটা অ্যান্টিবডি। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক হয়ে যাচ্ছে। আমি যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে নন স্পেসিফিক, মানে সমস্ত রকমের প্যাথোজেনের বিরুদ্ধে ইননেট ইমিউনিটি কাজ করে। ইননেট ইমিউনিটির কতগুলো বেরিয়ার তৈরি করে। প্রথম যে বেরিয়ার, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল বেরিয়ার। অ্যানাটমিক্যাল বেরিয়ার মানে কি, যখন কোনো প্যাথোজেন আমাদের দেহের মধ্যে ঢুকতে যায়, প্রথমেই সেটা যেখানে বাধাপ্রাপ্ত হয় সেটা হচ্ছে স্কিন, মানে ত্বক। এবং আমরা জানি যে ত্বকে দুটো লেয়ার থাকে, একটা এপিডার্মিস আর একটা হচ্ছে ডার্মিস। কিন্তু আমাদের স্কিনের যে এপিডার্মিস আছে, যে আউটার লেয়ার আছে, সেটা ওয়াক্সি হয়, মানে খুব তেলতেলে হয়, এবং সেই জন্য প্যাথোজেন এই জায়গাতে অ্যাটাচ হতে পারে না।
তাহলে টোটাল পরিবেশে হয়তো প্রচুর প্যাথোজেন আছে, আমাদের স্কিনেতে এলো সেই প্যাথোজেন, কিন্তু যেহেতু আমাদের স্কিনের এপিডার্মিস ওয়াক্সি হয় সেই জন্য ম্যাক্সিমাম প্যাথোজেন কিন্তু এখানে এসে মারা যায়। এবং তার সঙ্গে সঙ্গে এপিডার্মিস এবার ক্রস করে গেল, এপিডার্মিস ক্রস করে গিয়ে তাকে কোথায় আসতে হবে, ডার্মিসে আসতে হবে। এবং ডার্মিস থেকে দেখো কি সিক্রেট হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে স্কিন ডার্মিস সিক্রেট ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড শো মেনটেইন দ্য অ্যাসিডিক পিএইচ। তার মানে আমাদের স্কিনের যে পিএইচ সেটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ, 3 থেকে 5 পিএইচ এর মধ্যেই থাকে। এবং বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু এই অ্যাসিডিক পিএইচে মারা যায়। এগুলো সব কিন্তু অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিফারেন্ট সিস্টেম আছে, মানে রেসপিরেটরি সিস্টেম, ইউরিনোজেনিটাল সিস্টেম এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তো এই জায়গাতে দেখো যে সমস্ত সেলগুলো আছে এগুলো সব এপিথেলিয়াল সেল, এবং এই এপিথেলিয়াল সেলের মধ্যে প্রচুর সিলিয়া থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই এপিথেলিয়াল সেলগুলো কিন্তু মিউকাস সিক্রেট করে। যে কোনো প্যাথোজেন এই মিউকাসে আটকে যায় এবং এই সিলিয়াগুলো তখন তার বিটিং হয়, এবং তার ফলে সেই প্যাথোজেনগুলো আমাদের এই সমস্ত সিস্টেম থেকে বেরিয়ে চলে আসে। রেসপিরেটরি, ইউরিনোজেনিটাল এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে এপিথেলিয়াল সেল থাকে এবং মিউকাস মেমব্রেন থাকে। ইন দিস স্পেশালাইজ স্ট্রাকচার দ্য প্যাথোজেন উইল বি এনট্যাঙ্গেলড। তার মানে এই স্পেশাল স্ট্রাকচারে প্যাথোজেন আটকে যায়। এবং লোয়ার রিজিয়ান অলসো কন্টেইন দ্য সিলিয়েটেড সেল, এবং সেই সিলিয়েটেড সেলগুলোর বিটিং হয়, মানে ঝাঁটার মতো ঝাঁট দিয়ে তারা প্যাথোজেনকে বাইরের দিকে ফেলে দেয়। তো এগুলোই হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। তাহলে স্কিন আমরা দেখলাম, এবং আমাদের যে ডিফারেন্ট অর্গান আছে সেই অর্গানে সিলিয়েটেড এপিথেলিয়াল সেলগুলো অ্যানাটমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। নেক্সট যে ব্যারিয়ার আসবে তো সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। দেখো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার মানে কি, এরপরে আমাদের দেহের ইন্টারনাল এনভায়রনমেন্ট তখন কিভাবে কাজ করে। আমাদের যে স্টোম্যাক আছে সেই স্টোম্যাকের পিএইচ 3, কারণ আমরা জানি যে স্টোম্যাক থেকে সবসময় এইচসিএল সিক্রেটেড হয়, এবং এই সিক্রেটেড এইচসিএল প্রধানত স্টোম্যাকের পিএইচ কে অ্যাসিডিক করে দেয়, এবং এই অ্যাসিডিক পিএইচে বিভিন্ন প্যাথোজেন মারা যায়। প্যাথোজেন প্রধানত অ্যাসিডিক এনভায়রনমেন্টে সহ্য করতে পারে না। এবং ফিজিওলজিক্যাল ব্যারিয়ারে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে, একটা লাইসোজাইম, একটা ইন্টারফেরন এবং আরো একটা কমপ্লিমেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। লাইসোজাইম, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট তুমি কিভাবে মনে রাখবে? আমি যেভাবে মনে রেখেছি এলআইসি দিয়ে, আমরা লাইফ ইন্স্যুরেন্স করি না, তো সেই এলআইসি দিয়ে। তাহলে লাইসোজাইম, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে দেখো। লাইসোজাইম কি, লাইসোজাইম হচ্ছে এমন এক রকমের এনজাইম, একটা স্পেশাল টাইপের প্রোটিন। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো আমাদের চোখের জলে পাওয়া যাবে, স্যালিভাতে পাওয়া যাবে, আমাদের লালারসে পাওয়া যাবে। দ্যাট ব্রেক দ্য পেপটাইড ও গ্লাইক্যান অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আমরা প্রত্যেকেই জানি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি, এবং এই পেপটাইড ও গ্লাইক্যান আবার দুটো গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়, একটা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং আর একটা হচ্ছে এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, মানে নাগ আর নামের পলিমার, প্রধানত কার্বোহাইড্রেট। তাহলে এই পেপটাইড ও গ্লাইকেনকে এই লাইসোজাইম অ্যাটাক করে এবং সেই লেয়ারকে প্রধানত ছিঁড়ে দেয়, এবং তার ফলে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া এই লাইসোজাইমে মারা যায়। তাহলে চোখের জল এবং স্যালিভাতে যে কম্পোনেন্ট থাকবে যেটা ইননেট ইমিউনিটিতে হেল্প করবে, ডিফারেন্ট রকমের ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে। কোনো ব্যাকটেরিয়াকে সে দেখে না যে এটা হয়তো একটা ডিজিজের ব্যাকটেরিয়া, এটা অন্য ডিজিজের ব্যাকটেরিয়া, এরকম কিন্তু দেখে না। সমস্ত রকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই লাইসোজাইম কার্যকরী হয়। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ইন্টারফেরন, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে যাক কোনো একটা সেল আছে এবং এই সেলকে ভাইরাস অ্যাটাক করেছে, তখন এই ভাইরাল ইনফেক্টেড সেল তখন একটা কেমিক্যাল পদার্থ নিঃসরণ করে, তার নাম হচ্ছে ইন্টারফেরন। এবং ইন্টারফেরন তখন কি করবে, তার পাশে যে নেবারিং যে সমস্ত হেলদি সেল আছে, তো সেই হেলদি সেলের বাইরের দিকে একটা কোটিং তৈরি করবে, একটা আবরণ তৈরি করবে, এবং তার ফলে সেই হেলদি সেল কে কিন্তু আর ভাইরাস অ্যাটাক করতে পারে না। সুতরাং ভাইরাল ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন তৈরি হয় কম্বাইন্ড উইথ দ্য অ্যাডজাসেন্ট হেলদি সেল, তার মানে নর্মাল হেলদি সেলের সঙ্গে সেটা যুক্ত হয় এবং তার ফলে প্রোটেক্ট এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়া, রাইট? সো দিস ইজ দ্য ফাংশন অফ ইন্টারফেরন। এটাও হলো এক রকমের কেমিক্যাল মিডিয়েটার্স। এবং লাস্ট যে কেমিক্যাল মিডিয়েটার্স, তো সেটাই হলো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দেখো, কমপ্লিমেন্টও কিন্তু ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট। কমপ্লিমেন্ট কিন্তু ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ব্লাডেতে 20 রকমের প্লাজমা প্রোটিন থাকে, কিন্তু সেই প্লাজমা প্রোটিন প্রধানত ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। এবার কি হবে, যদি কোনো ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, তাহলে এই সমস্ত প্লাজমা প্রোটিনগুলো সিকোয়েন্সিয়ালি তারা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং সিকোয়েন্সিয়ালি অ্যাক্টিভেটেড হয়ে এই কমপ্লিমেন্টগুলো একটা স্পেশাল টাইপের কেমিক্যাল তৈরি করে, তার নাম হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে নষ্ট করে দেয়। সুতরাং লাইসোজাইম, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট এই রকম ভাবে বিভিন্ন প্যাথোজেনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। তাহলে এটা হলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক ব্যারিয়ার। অ্যাকচুয়ালি আমরা
ছোট থেকেই আমরা পড়ে এসেছি যে ডব্লিউবিসি মনে হয় সমস্ত প্যাথোজেনকে গিলে খেয়ে নেয়, মানে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে ফ্যাগোসাইটিক ব্যারিয়ারের মধ্যে কি কি প্রবেশ করবে? দেখো কোনো প্যাথোজেন উইল বি কিল্ড বাই ফ্যাগোসাইটোসিস। তো এক্ষেত্রে কি হয়, কোনো মাইক্রোবস আছে এবং ফ্যাগোসাইটিক সেলগুলো এই মাইক্রোবসের চারিদিকে সিউডোপোডিয়া বিস্তার করবে এবং তারপরে কি করবে, এই মাইক্রোবসকে প্রথমত ফ্যাগোসাইটিক ভেসিকেলের মধ্যে সেই মাইক্রোবস ঢুকে যাবে। দেখো ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে আমরা জানি যে সেল ইটিং, এবং তার ফলে কোনো প্যাথোজেন প্রধানত এই ভেসিকেলের মধ্যে প্রবেশ করবে এবং ফ্যাগোসাইটিক সেলের মধ্যে কিন্তু লাইসোজাইম প্রচন্ড স্ট্রং হয়। তাহলে এটাই হচ্ছে লাইসোজোম, লাইসোজোম প্রচন্ড স্ট্রং হয়। তাহলে এই ফ্যাগোসাইটিক ভেসিকেল এবং লাইসোজোম যেটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করবে তার নামই হচ্ছে ফ্যাগোলাইসোজোম, মানে এটাই হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। এরপরে এই লাইসোজোমের মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো এই প্যাথোজেনকে মেরে ফেলে এবং তার ফলে প্যাথোজেন মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ডিগ্রেডেড হয়ে যায়, ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়া পার্টিকেলসগুলো প্রধানত এই প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এরকম ভাবে ফ্যাগোসাইটিক সেলরা নিজেরা বাঁচার জন্য প্রধানত ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটিক সেল, রক্তের কোন কোন সেলগুলো ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, যে সেলগুলোর আমি নাম লিখেছি একটু দেখো, প্রচুর ইম্পর্টেন্ট। মোনোসাইট, নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ। মোনোসাইট, নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ এরা প্রধানত ফ্যাগোসাইটিক সেল। আমরা জানি যে মোনোসাইট আবার বড় হয়ে গিয়ে যেটাতে পরিণত হয় সেটা হলো ম্যাক্রোফাজ। আমাদেরকে এই সমস্ত সেলগুলো সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার বেরিয়ার আমরা দেখলাম ইননেট ইমিউনিটির। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি রেসপন্স। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি বেরিয়ার। ইনফ্ল্যামেশন মানে কি? ইনফ্ল্যামেশন মানে প্রদাহ। সিম্পলি আমাদের যে ঘা হয় স্কিনেতে, আমরা জানি যে ঘা হয়, এটাও কিন্তু এক রকমের ইননেট ইমিউনিটি। তো ইনফ্ল্যামেটরি বেরিয়ারে যে কিছু সিমটমস দেখা যায়, তো দেখো 4টে সিমটমস আমরা দেখব। প্রথমে রেডনেস হবে, তারপরে সোয়েলিং হবে, তারপরে হিট হবে, তারপরে পেন হবে। ধরা যাক তোমাকে কোনো একটা বলতা অথবা অন্য কোনো এনিম্যালস হয়তো কামড়ে দিয়েছে, তাহলে প্রথমেই সেই জায়গাটা লাল হয়ে যাবে, তারপর সেখানটা ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে এরপরে কি হবে, বিভিন্ন ফ্যাগোসাইটিক সেল ওই জায়গাতে এসে জমা হবে, সেই জন্য ফুলে যায় এবং তার ফলে এই ফ্যাগোসাইটিক সেলগুলো প্যাথোজেনের সঙ্গে বা রিয়াকশন করবে। কোনো এনিম্যাল হয়তো প্রচন্ড বিষাক্ত এনিম্যাল হয়তো কামড়ে দিয়েছে, তখন এই সিমটমসগুলো পরপর দেখা যাবে। প্রথমেই রেডনেস হয়ে যাবে, ঠিক আছে, তারপরে এই সোয়েলিং হবে। কারণ কি, ওই প্যাথোজেন তখন সেখানে এন্ট্রি নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানে ব্লাড সেল ওই প্যাথোজেনকে মারার জন্য চলে এসেছে ওখানে এবং তাদের মধ্যে রিয়াকশন হচ্ছে, তার ফলে হিট তৈরি হবে এবং তারপরে যন্ত্রণা হবে। তো এই যে 4টে সিমটমস প্রধানত ইনফ্ল্যামেটরি বেরিয়ার, এবং এই রিয়াকশনের জন্যই প্যাথোজেনগুলো তখন মারা যেতে চাইবে। কারণ কি, এই জায়গাতে ফ্যাগোসাইটিক সেল চলে আসে। তাহলে এটাও কিন্তু এক রকমের ইনফ্ল্যামেটরি বেরিয়ার, যেটা ফ্যাগোসাইটিক সেলের থ্রু দিয়ে হয়। কিরকম ভাবে ঘটনাটা ঘটে দেখো, ধরা যাক কোনো একটা ইনজুরি হয়েছে, কোনো দেহের কোনো জায়গা কেটে গেছে এবং কেটে গেলে তার ফলে সেই জায়গাতে একটা ক্ষতস্থান তৈরি হয়, এটা নাম্বার 1। যেহেতু ক্ষতস্থান তৈরি হয়েছে তার মানে এই জায়গা ফাঁকা হয়ে গেছে এবং তার ফলে কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো প্যাথোজেন ওই ফাঁকা জায়গা দিয়ে আমাদের স্কিনেতে ঢুকে গেল। এবং যখনই ঢুকে যাবে তখন কি হবে, এই জায়গা থেকে এখানকার ব্লাড ভেসেলস তখন এক রকমের ফ্যাক্টর নিঃসরণ করবে, সেটা হচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ এবং কেমোট্যাকটিক ফ্যাক্টর। ভ্যাসো অ্যাক্টিভ মানে কি, যেটা রক্তবাহকে অ্যাক্টিভ করে, এবং কেমোট্যাকটিক মানে কি, এক রকমের রাসায়নিক পদার্থ যেগুলো বিভিন্ন ব্লাড সেলকে যেগুলো অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে। তো এইগুলো যখন হবে তখন কি হবে, 3 নাম্বার ঘটনা কি দেখো, আমরা জানি যে রক্তবাহের মধ্যে বিভিন্ন ব্লাড সেল আছে, যেমন ডব্লিউবিসি আছে। তো ডব্লিউবিসি এতক্ষণ ঘুরছিল প্লাজমাতে, তো এবার সে কি হবে, সেটা রক্তবাহের এন্ডোথেলিয়াল সেলের মধ্যে অ্যাটাচড হয়ে যাবে, তো তাকেই আমরা বলবো মার্জিনেশন। তো এরপরে কি হবে, এবার এন্ডোথেলিয়াল সেলের মাঝখানে মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ দিয়ে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কে, ফ্যাগোসাইটিক সেল। তো এই ঘটনাকে আমরা বলবো এক্সট্রাভেশন। এবং এরপরে কি হবে, এই এক্সট্রাভেটেড এই ফ্যাগোসাইটিক সেলগুলো তখন এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। ফ্যাগোসাইটিক সেল উইল বি এনগালফড বাই ব্যাকটেরিয়া। সুতরাং ইনফ্ল্যামেটরি রেসপন্স ইজ অলসো এ ওয়ান টাইপ অফ ইননেট ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইননেট ইমিউনিটির বিভিন্ন বেরিয়ার। প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল বেরিয়ার, তারপরে আমরা দেখলাম ফিজিওলজিক্যাল বেরিয়ার, তারপরে আমরা দেখলাম ফ্যাগোসাইটিক বেরিয়ার, এবং লাস্ট যে বেরিয়ার আমরা দেখলাম তো সেটাই হচ্ছে ইনফ্ল্যামেশন বা ইনফ্ল্যামেটরি বেরিয়ার। ঠিক আছে, তো এই 4 রকম বেরিয়ারের মধ্য দিয়ে প্রধানত ইননেট ইমিউনিটি আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে।
তো এই জায়গাতে দেখো তাহলে ইননেট ইমিউনিটি কি হচ্ছে? ইননেট ইমিউনিটি হচ্ছে ইনবর্ন ইমিউনিটি, রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য ইনফেকশন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল পজেসেস রাইট ফ্রম দ্য বার্থ। জন্ম থেকেই প্রধানত এই ইননেট ইমিউনিটি থাকে। তাহলে এই যে ইমিউনিটি আছে এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মানে সমস্ত রকমের ইন্ডিভিজুয়াল, সমস্ত রকমের প্যাথোজেনকে প্রধানত এই লাইনকে ক্রস করতে হয়, অকার্স ইমিডিয়েটলি আফটার দ্য মাইক্রোবায়াল এন্ট্রি। যখনই কোনো প্যাথোজেন যখনই আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এই ইননেট ইমিউনিটি কার্যকরী হবে। ইননেট ইমিউনিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রায়র এক্সপোজার টু দ্য মাইক্রোবস। তার মানে ইননেট ইমিউনিটি এটা দেখে না যে আগে কোনো প্যাথোজেন ঢুকেছে নাকি কখন ঢুকেছে, এটা দেখে না। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু সেটা মনে রেখে দেয়, সেই জন্য অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা রিমার্কেবল মেমোরি আছে। বাট ইননেট ইমিউনিটির এরকম কোনো মেমোরি থাকে না। ইননেট ইমিউনিটি যে কোনো সময়ে কার্যকরী হয়। সেলস অফ দ্য ইননেট ইমিউনিটি আর নন স্পেসিফিক ইন দেয়ার অ্যাকশন ক্যান বি ডিরেক্টেড এগেনস্ট এনি মাইক্রোবায়াল অ্যান্টিজেন্ট। যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে এরা প্রধানত কাজ করে। ইননেট ইমিউনিটির কোনো রকম মেমোরি নেই। এবং এই জায়গাতে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা এবার দেখব। দেখো, মেকানিজম অফ ইননেট ইমিউনিটি, ইননেট ইমিউনিটি কিভাবে কাজ করে। ফলোইং দ্য এক্সপোজার অফ দ্য মাইক্রো অর্গানিজমস, যখন আমাদের দেহ কোনো মাইক্রো অর্গানিজমসের সম্মুখীন হয়, সেভারেল মিডিয়েটার্স অফ দ্য ইননেট ইমিউনিটি আর রিক্রুটেড টু দ্য সাইট অফ ইনফেকশন। তখন কি হয়, বিভিন্ন কেমিক্যাল প্রধানত এই জায়গাতে চলে আসে, বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্ষেত্রে চলে আসে। দ্য ফার্স্ট স্টেপ দ্যাট টেক্স প্লেস ইজ দ্য অ্যাটাচমেন্ট which involve the binding of the surface molecule of the microorganisms to the receptor on the cell of innate immunity। তার মানে কি, যখনই কোনো প্যাথোজেন বা যখনই কোনো জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, তখন সেই প্যাথোজেনের মধ্যে, সেই জীবাণুর মধ্যে কিছু প্রোটিন থাকে যাকে বলে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, এবং এই সমস্ত ডিটারমিনেন্টগুলোকে রেকগনাইজ করতে পারে ইননেট ইমিউনিটির সেল। ঠিক আছে, ভালো করে দেখো, হুইচ ইনভলভস দ্য বাইন্ডিং অফ দ্য সারফেস মলিকুল অফ দ্য মাইক্রো অর্গানিজমস। তার মানে এই মাইক্রো অর্গানিজমস মানে প্যাথোজেনের সারফেসে, তার মেমব্রেনে প্রধানত এই সমস্ত মেটেরিয়ালসগুলো প্রধানত যুক্ত হয় টু দ্য রিসেপ্টার্স অন দ্য সেলস অফ দ্য, মানে সারফেস অ্যান্টিজেন, মানে প্যাথোজেনের সারফেসে যে সমস্ত মেটেরিয়ালসগুলো আছে, তো সেই মেটেরিয়ালসের সঙ্গে কে যুক্ত হবে, ইননেট ইমিউনিটির যে সমস্ত সেল আছে তাদের রিসেপ্টার। ভালো করে দেখো, ইননেট ইমিউনিটিতে সেল আছে, তো সেই সেলের মধ্যে আমরা জানি যে রিসেপ্টার থাকে। এই রিসেপ্টারগুলো প্যাথোজেনের প্রধানত কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালসের সঙ্গে যুক্ত হয়। তো সেই মেটেরিয়ালসের নাম কি? দেখো, এই মেটেরিয়ালস হলো কনজার্ভড মলিকুলস হুইচ আর কমন টু দ্য মোস্ট অফ দ্য মাইক্রোবিয়াল সারফেসেস আর কল্ড MAMPs, মাইক্রোবস অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস। তো MAMPs তাহলে প্যাথোজেনের সারফেসে থাকে, সমস্ত রকমের প্যাথোজেনের সারফেসে এই MAMPs থাকে। এবং MAMPs এর যেমন একটা এক্সাম্পল হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। ঠিক আছে, এছাড়া টিকোইক অ্যাসিড, লাইপোপ্রোটিন প্রেজেন্ট অন দ্য ব্যাকটেরিয়াল সেল, একটা এক্সাম্পল দিলাম। ব্যাকটেরিয়ার পেপটাইড ও গ্লাইকানের মধ্যে আমরা লাইপোপলিস্যাকারাইড দেখতে পাই, তার ফলে ব্যাকটেরিয়া ভিরুলেন্ট হয়ে যায়। টিকোইক অ্যাসিড থাকতে পারে, লাইপোপ্রোটিন থাকতে পারে, সুতরাং এগুলোকেই আমরা বলবো MAMPs। তাহলে এই MAMPs বা মাইক্রোবস অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নসকে কে রেকগনাইজ করবে? রেকগনাইজ করবে যেটা, সেটা হচ্ছে ইননেট ইমিউনিটিতে যে সমস্ত সেল ইনভলভ আছে, তো সেই সেলের রিসেপ্টর এটাকে রেকগনাইজ করে। সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর বা PRRS। These are the molecules present on the surface of the host cell, that is the phagocytic cell. Phagocytic cell আমরা জানি যে ইননেট ইমিউনিটিতে প্রধানত প্রচুর গুরুত্বপূর্ণ অংশ নেয়। তাহলে ইননেট ইমিউনিটির সারফেসে এক রকমের রিসেপ্টর থাকে, তার নাম হচ্ছে প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। তো সেই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর রেকগনাইজ MAMPs। দে আর জেনারেলি কনজার্ভড রিজিয়ন এনকোডেড বাই দ্য জার্ম লাইন জিনস। এরা প্রধানত জন্ম থেকেই এই ফ্যাগোসাইটিক সেলের মধ্যে এগুলো থাকে। তো এই রকমই একটা প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর, তাহলে MAMPs থাকবে কোথায়, প্যাথোজেনের মধ্যে, আর প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর কোথায় থাকবে, ইননেট ইমিউনিটির সেলের মধ্যে। এরকমই একটা প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টর হলো toll-like receptor TLRs are the classical example of pattern recognition receptors named after the fruit fly Drosophila, the main receptor for inducing the innate immunity। তো একেই আমরা বলবো toll-like receptor। দেখো, সিগন্যাল জেনারেটেড ফলোইং দ্য বাইন্ডিং টু দ্য TLRs টু MAMPs। তাহলে কোনো প্যাথোজেনের MAMPs যখন টোল লাইক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, তখন কি হবে, তখন হচ্ছে সেই সেলের মধ্যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হবে, দ্যাট স্টিমুলেট দ্য এক্সপ্রেশন অফ দ্য জিন ইনক্লুডিং দ্য সাইটোকাইন অ্যান্ড এনজাইম।
যেটা বললাম যে ভাইরাল ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন তৈরি হয়, এরকমই একটা ইন্টারফেরন হচ্ছে সাইটোকাইন। কিভাবে তৈরি হলো? কারণ ওই প্যাথোজেনের মধ্যে প্রধানত এমএএমপিএস থাকে এবং তার সঙ্গে সঙ্গে কোনো ফ্যাগোসাইটিক সেলও হয়তো সেখানে আসতে পারে। তো ফ্যাগোসাইটিক সেলের মধ্যে টোল লাইক রিসেপ্টর থাকে এবং তার ফলে সেই সমস্ত সেলগুলো থেকে, ইননেট ইমিউনিটিতে যে সমস্ত সেল ইনভলভ হয়ে আছে, তো সেই সেল থেকে বিভিন্ন সাইটোকাইন এনজাইম সিক্রেটেড হয় হুইচ আর ইনভলভড ইন সেভারাল অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাক্টিভিটি অফ দ্য সেলস অফ ইননেট ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে দুটো টার্ম তোমরা দেখলে, একটা হচ্ছে এমএএমপিএস, এরকমভাবে ইননেট ইমিউনিটির সেলগুলো কাজ করবে। এমএএমপিএস প্রধানত প্যাথোজেনের সারফেসে থাকে, সেগুলো কোনো স্পেসিফিক মলিকুল এবং তার সঙ্গে যুক্ত হয় যেটা, সেটা হলো টোল লাইক রিসেপ্টর। টোল লাইক রিসেপ্টর প্রধানত ইননেট ইমিউনিটিতে যে সমস্ত সেল ইনভলভ আছে, তো সেই সমস্ত সেলের রিসেপ্টর এরা প্রধানত এমএএমপিএস এর সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে ওই প্যাথোজেনগুলো এবং সেখান থেকে বিভিন্ন রকমের পদার্থ সিক্রেটেড হয় এবং সেই সমস্ত পদার্থগুলো প্রধানত প্যাথোজেনকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এগুলোকেই আমরা বলবো টোল লাইক রিসেপ্টর। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যাগোসাইট। তাহলে টোল এবং এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরের একটা অন্যতম হলো টোল লাইক রিসেপ্টর। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এক্ষেত্রে মানে তোমাদেরকে দিয়েছি আর কি নোটসে। এবারে দেখো কিছু কিছু সেল আছে, তাহলে এবার ঠিক আছে, যে ফ্যাগোসাইটিক সেল বললাম যে তো যার মধ্যে নাকি টোল লাইক রিসেপ্টর থাকে, তো সেই ফ্যাগোসাইটিক সেল কে কে হতে পারে? ফ্যাগোসাইটিক সেল প্রথমে যেটা দেখালাম আমার নোটসে, মনোসাইট হতে পারে, নিউট্রোফিল হতে পারে এবং ম্যাক্রোফাজ হতে পারে, ইনক্লুডিং আর দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য ইননেট ইমিউনিটি। এছাড়া দেখো ন্যাচারাল কিলার সেল থাকে, দেখো দিস আর এ ক্লাস অফ লিম্ফোসাইট দ্যাট কিল দ্য ভাইরাস ইনফেক্টেড সেল অ্যান্ড দ্য টিউমার সেল। তো আগের দিন তোমাদের বলেছিলাম যে কোন টাইপের সেল প্রধানত কিভাবে তৈরি হয়। এক্ষেত্রে দেখো আরো এক রকমের সেল প্রধানত ইননেট ইমিউনিটিতে অংশ নেয়, তো তার নাম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তো এই সেলগুলো সম্পর্কে একটু আমাদেরকে জেনে রাখতে হবে তারা কি কাজ করে। ঠিক আছে, কারণ ডিফারেন্ট সেল প্রধানত ইমিউনোলজিক্যাল সিস্টেমে ইনভলভ হয়। এরকমই একটা সেল হলো ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল হচ্ছে এক রকমের লিম্ফোসাইট, মানে লিম্ফোসাইট প্রোজেনিটর থেকে তৈরি হয়, যেরকম ভাবে বি লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট আছে, তাহলে ন্যাচারাল কিলার সেলও এক রকমের লিম্ফোসাইট। এরা প্রধানত ভাইরাস ইনফেক্টেড সেল এবং টিউমার সেলকে ধ্বংস করে। দেখো টিউমার সেল যদি আমাদের দেহের মধ্যে থেকে যায় তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে টিউমার সেলকে ধ্বংস করবে ন্যাচারাল কিলার সেল। ঠিক, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাস্ট সেল। দিস আর প্রেজেন্ট ইন এপিথেলিয়াল লাইনিং অফ দ্য রেসপিরেটরি অ্যান্ড আদার মিউকোসা, অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেম এপিথেলিয়াল সেলের মধ্যেই প্রধানত এরা থাকবে। এবং এখান থেকে দেখো দে আর অ্যাক্টিভেটেড বাই দ্য মাইক্রোবায়াল প্রোডাক্টস বাইন্ডিং টু দ্য ফলোইং রিসেপ্টর অর বাই আইজিই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট মেকানিজম। তার মানে কি, এক্ষেত্রে মাস্ট সেলের মধ্যে প্রধানত রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরগুলো অনেক সময় আইজিই এর এফসি রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, মানে এফসি সাইট থাকে, তো সেই সাইটের সঙ্গে যুক্ত হতে পারে মাস্ট সেল। তো যখনই ধরা যাক কোনো একটা প্যাথোজেন আমাদের দেহের মধ্যে ঢুকেছে, তখন সেই প্যাথোজেনগুলো কোটেড হয়ে যায় আইজিই ইমিউনোগ্লোবিউলিন দিয়ে, অ্যান্টিবডি দিয়ে। তখন এই আইজিই ইমিউনোগ্লোবিউলিন যুক্ত টোটাল প্যাথোজেন এবার যার সঙ্গে যুক্ত হবে সেটা হচ্ছে মাস্ট সেল। তো মাস্ট সেলের মধ্যে প্রধানত আইজিই এর রিসেপ্টর থাকে। তাহলে আইজিই অ্যান্টিবডি অ্যান্টিজেন বা প্যাথোজেন যুক্ত আইজিই মাস্ট সেলের সঙ্গে যুক্ত হয়। যখন এই মাস্ট সেলের সঙ্গে যুক্ত হয় তখন মাস্ট সেল এবার কি করবে, দে রিলিজ দ্য অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস রিচ ইন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড সাইটোকাইন। তাহলে যখনই ওই প্যাথোজেন যুক্ত আইজিই যখন যুক্ত হবে তখন এই মাস্ট সেল থেকে তখন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইন সিক্রেটেড হয়। এই যে সিক্রেটেড যে মেটেরিয়াল সেগুলো সিক্রেটেড হচ্ছে, একে বলা হয় মাস্ট সেল ডিগ্র্যানিউলেশন। ঠিক আছে, প্রচুর মানে মাস্ট সেল থেকে কোন পদার্থ সিক্রেটেড হয় খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইনিশিয়েট দ্য ইনফ্লামেশন অ্যান্ড দ্য প্রোটিওলাইটিক এনজাইম দ্যাট রেজাল্ট ইন দ্য কিলিং অফ ব্যাকটেরিয়া। তাহলে মাস্ট সেল থেকে প্রধানত হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইন সিক্রেটেড হয়, যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ন্যাচারাল কিলার সেল কি করে দেখলাম, ভাইরাল ইনফেক্টেড সেলকে ধ্বংস করে। মাস্ট সেল প্রধানত কি কাজ করবে, অ্যালার্জিক রিয়াকশনে হেল্প করবে, কারণ আইজি মিডিয়েটেড এটা হয় এবং তার সঙ্গে সঙ্গে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইটোকাইন সিক্রেট করে। আরো এক রকমের সেল আছে, তার নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল। দে রেসপন্ড টু দ্য মাইক্রোবস বাই প্রডিউসিং নিউমেরাস সাইটোকাইন দ্যাট ইনিশিয়েট দ্য ইনফ্লামেশন। তাহলে ডেনড্রাইটিক সেল তখন কি করবে, বিভিন্ন রকমের সাইটোকাইন সিক্রেট করবে এবং সাইটোকাইন প্রধানত ইনফ্ল্যামেটরি রেসপন্সে সাহায্য করে। এছাড়া ডেনড্রাইটিক সেলের আরো একটা প্রপার্টি আছে, দে আর অলসো সার্ভ অ্যাজ দ্য ভেহিকেল ইন ট্রান্সপোর্টিং দ্য অ্যান্টিজেন ফ্রম দ্য স্কিন অ্যান্ড দ্য মিউকোসাল সাইট টু দ্য লিম্ফ নোড হোয়ার দে প্রেজেন্ট এট দ্য অ্যান্টিজেন টু দ্য টি সেল। ঠিক আছে, তার মানে ডেনড্রাইটিক সেল কি কাজ করে,
এই কাজটা যেমন করে, ইনফ্লেমেশনে যেমন হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যান্টিজেনকে আমাদের লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে পাঠিয়ে দেয় এবং লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে টি সেল থাকে এবং যে টি সেল প্রধানত অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত হেল্প করবে। হেন্স দ্য ডেনড্রাইটিক সেল সার্ভ অ্যাজ এ ব্রিজ বিটুইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন সেল ইননেট আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে কমিউনিকেশন ঘটায়? তো সেটাই হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল যেরকমভাবে ইননেট ইমিউনিটিতে যেমন হেল্প করে, তার সঙ্গে সঙ্গে ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে একটা প্রধানত কানেকশন তৈরি করে। সুতরাং এটাই হচ্ছে ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, তাহলে এই 3 রকমের সেল, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ডিফারেন্ট টাইপের সেল আমরা দেখলাম। সুতরাং মোনোসাইট, নিউট্রোফিল এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্রোফাজ, এরা প্রধানত আমরা দেখলাম যে ফ্যাগোসাইটিক সেল। এছাড়া যে সেল আছে সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল আছে, ডেনড্রাইটিক সেল আছে, আর 2 ধরনের লিম্ফোসাইট আছে, একটা বি লিম্ফোসাইট এবং আরো একটা হলো টি লিম্ফোসাইট। আরো 2 ধরনের প্রধানত লিম্ফোসাইট আছে। তো এই যে ডিফারেন্ট টাইপের সেলগুলো দেখলাম, দেখো আগের দিন পড়েছিলাম যে আমাদের বোন ম্যারোতে যে স্টেম সেল থাকে তাকে বলে হিমাটোপয়েটিক স্টেম সেল, এবং এই হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে প্রধানত 2 ধরনের প্রিকারসার তৈরি হয়, একটা লিম্ফয়েড প্রোজেনিটার এবং আরো একটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটার। তো মাইলয়েড যে প্রোজেনিটার আছে, তো এখান থেকে দেখো মোনোসাইট তৈরি হচ্ছে, দেখো মোনোসাইট, ঠিক আছে, ছবির সাহায্যে বোঝানোর জন্য বই থেকে দিয়েছি। তাহলে দেখো এখান থেকে কি তৈরি হচ্ছে, মোনোসাইট তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মোনোসাইট এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রোফিল। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা, এই যে মোনোসাইট আছে, এই মোনোসাইট থেকেই কিন্তু প্রকৃতপক্ষে ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফাজ তৈরি হচ্ছে। তাহলে মোনোসাইট যেখানে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, মোনোসাইট যখন অনেক বড় হয়ে যায় তখন সেটা ম্যাক্রোফাজে পরিণত হয় এবং এই ম্যাক্রোফাজগুলো বিভিন্ন টিস্যুতে অংশ নেয়, আশ্রয় গ্রহণ করে। ঠিক আছে, বিভিন্ন টিস্যুতে প্রধানত এই ম্যাক্রোফাজগুলো থাকে এবং তার সঙ্গে সঙ্গে ডেনড্রাইটিক সেল দেখছি যে ডেনড্রাইটিক সেল অনেকটা ডেনড্রাইটসের মতো তার বিভিন্ন মানে প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি। এরা প্রধানত কোনো ব্যাকটেরিয়াকে যেরকম ভাবে ইনফ্লামেশনে যেমন হেল্প করবে, যেটা ইননেট ইমিউনিটি, তার সঙ্গে সঙ্গে যে কোনো প্যাথোজেনকে টি সেলের কাছে নিয়ে চলে যাবে। সুতরাং ডেনড্রাইটিক সেল ব্রিজ হিসাবে কাজ করছে ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির। এবং তার সঙ্গে সঙ্গে এই মাইলয়েড থেকে আমরা দেখলাম যে নিউট্রোফিলও কিন্তু ম্যাক্রোফাজ হিসেবে কাজ করে, মানে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, কিন্তু অতটা পোটেন্ট ফ্যাগোসাইটিক নয়, অতটা শক্তিশালী ফ্যাগোসাইটিক সেল নয়। মোনোসাইট এবং ম্যাক্রোফাজ যেখানে প্রচন্ড শক্তিশালী ফ্যাগোসাইটিক সেল, কিন্তু নিউট্রোফিল অতটা শক্তিশালী ফ্যাগোসাইটিক সেল নয়। এবং তার সঙ্গে সঙ্গে এই মাইলয়েড প্রোজেনিটার থেকেই আলাদা একটা লাইনে আমরা দেখলাম যে মাস্ট সেল তৈরি হয়। মাস্ট সেল প্রধানত তার ডিগ্র্যানিউলেশন হয় এবং তার ফলে সাইটোকাইন, লিম্ফোকাইন ইত্যাদি সে সিক্রেট করে। এর সাথে সাথে আমরা দেখলাম তাহলে ডিফারেন্ট টাইপের সেলের কাজগুলো দেখলাম, ছবি দেখে বোঝার চেষ্টা করো। ডেনড্রাইটিক সেল কি কাজ করবে, ম্যাক্রোফাজ কি কাজ করবে, নিউট্রোফিল কি কাজ করবে, মাস্ট সেল কি কাজ করবে। এর সাথে সাথে দেখো লিম্ফয়েড প্রোজেনিটার থেকে 2 ধরনের সেল তৈরি হয়, একটা টি সেল আর একটা বি সেল, এবং বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়। এই প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। কিভাবে তৈরি করে আমরা পরে আসছে। ঠিক আছে, তাহলে ইননেট ইমিউনিটিতে আমরা যেটা দেখলাম, এবার দেখো ইননেট ইমিউনিটিতে তাহলে আমরা ডিফারেন্ট টাইপের সেলগুলোকে আমরা দেখলাম। জাস্ট এখানটা একটুখানি দেখে নাও। তাহলে দেখো বিভিন্ন অ্যানাটমিক্যাল বেরিয়ার, যেটা তোমাদের বলেছিলাম যে স্কিন হচ্ছে অ্যানাটমিক্যাল বেরিয়ার হিসেবে কাজ করে, প্রডিউসেস সিবাম। এছাড়া আরও একটা প্রপার্টি আছে, সিবাম তৈরি করবে যার মধ্যে অ্যান্টি মাইক্রোবায়াল পেপটাইড এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত প্রপার্টি থাকবে। ঠিক আছে, তার এই সিবাম যে আছে, আমাদের স্কিন থেকে যে সিবাম তৈরি হয়, তো তার মধ্যে অ্যান্টি মাইক্রোবায়াল পেপটাইড এবং ফ্যাটি অ্যাসিড থাকে। ঠিক আছে, মিউকাসাল বেরিয়ার, দেখো মিউকাসাল বেরিয়ার আমরা যেটা তোমাদেরকে বললাম যে আমাদের বিভিন্ন অর্গান আছে, সেই অর্গান থেকে মিউকাস তৈরি হয়। মিউকাস মানে আঠালো চটচটে পদার্থ, এবং সেটা প্রধানত বিভিন্ন মাইক্রোবসকে আটকে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো স্যালিভার মধ্যে তাহলে কি থাকবে, স্যালিভার মধ্যে লাইসোজাইম থাকবে। এনজাইম ইন দ্য স্যালিভা ড্যামেজ দ্য সেল ওয়াল অ্যান্ড দ্য সেল মেমব্রেন অফ ব্যাকটেরিয়া। এবং এই চোখের জলের মধ্যে তাহলে কি থাকে, লাইসোজাইম থাকে। যে কোনো দেহ নিঃসৃত পদার্থের মধ্যে লাইসোজাইম থাকে এবং যেটা প্রধানত পেপটাইড ও গ্লাইকান লেয়ারকে ধ্বংস করে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl থাকে, যেটা প্রধানত লো পিএইচে বিভিন্ন রকমের প্যাথোজেনকে প্রধানত মেরে ফেলে। আর স্পারমিন দেখো প্রেজেন্ট ইন দ্য সিমেন, আমাদের সিমেনে আবার এক রকমের কেমিক্যাল থাকে, তার নাম হচ্ছে স্পারমাইন, ইনহিবিটস দ্য গ্রোথ অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং সেই কারণের জন্য পুরুষদের রিপ্রোডাক্টিভ অর্গানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্রোথ হয় না। এর কারণটাই হচ্ছে সিমেন এর মধ্যে প্রধানত স্পারমিন থাকে। ঠিক আছে, তো এই অংশগুলো আমরা দেখলাম। এবার একটু ডিটেলসে আমরা দেখবো যে কমপ্লিমেন্ট পাথওয়েটা কি এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেটরি রেসপন্স। তো কমপ্লিমেন্ট পাথওয়ে দেখো, অল্টারনেটিভ অ্যান্ড দ্য ম্যানোস বাইন্ডিং পাথওয়ে আর দ্য চিপ মিডিয়েটার্স অফ দ্য ইননেট ইমিউনিটি। এই কমপ্লিমেন্ট পাথওয়ে ডিফারেন্ট রকমের হতে পারে, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, ম্যানোস বাইন্ডিং পাথওয়ে, প্রচুর ডিটেলস কমপ্লিমেন্ট পাথওয়ে অনেক
অনেক কিছু আছে, কিন্তু এটুকু মাথায় রাখবে যে অল্টারনেটিভ এবং ম্যানোজ বাইন্ডিং পাথওয়ে হচ্ছে কমপ্লিমেন্ট এর মধ্য দিয়ে প্রধানত অ্যাক্টিভেটেড হয়। অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড ইন রেসপন্স টু ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন, whereas the mannose binding pathway is stimulated by mannose carbohydrate residues on the bacterial surface। তার মানে কি, আমাদের দেহের মধ্যে যে কমপ্লিমেন্ট প্রোটিন আছে তাকে এইভাবে নামকরণ করা হয় C1, C2, C3, C4, এরকম 20টা কমপ্লিমেন্ট প্রোটিন আছে। যে সমস্ত প্রোটিনগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, যে সমস্ত কমপ্লিমেন্ট প্রোটিনগুলো প্রধানত এই এক্ষেত্রে দেখো অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে প্রধানত কি করবে, ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন যখন এরকম ভাবে এই প্রোটিনগুলোকে যখন অ্যাক্টিভেট করে, তো তখনই তাকে আমরা বলবো অল্টারনেটিভ পাথওয়ে। আর যদি কোনোভাবে ম্যানোজ কার্বোহাইড্রেট যদি কোনোভাবে এই প্রোটিনগুলোকে অ্যাক্টিভ করে, তো তখনই তাকে আমরা বলবো ম্যানোজ বাইন্ডিং পাথওয়ে। এবং তার ফলে এই কমপ্লিমেন্ট সিস্টেমগুলো যে স্ট্রাকচার তৈরি করে তার নামই হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তখন কি করবে, লাইসিস অফ দ্য টার্গেট মাইক্রোবস, মানে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে ছিদ্র তৈরি করবে এবং স্টিমুলেট দ্য ইনফ্লামেশন। এছাড়া কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু ইনফ্লামেশনেও কিন্তু হেল্প করে, কারণ কমপ্লিমেন্ট সিস্টেম অনেক ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স তৈরি করে, এমন কিছু কেমিক্যাল সিক্রেট করে যেগুলো প্রধানত প্রদাহতেও হেল্প করে। সুতরাং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনকে তাহলে আমরা কি বললাম, আগে আগে প্রথমেই যেটা তোমাদের নোটসে দেখালাম যে রেডনেস প্লাস চারটে মানে 4 রকমের সিমটমস আমরা দেখতে পাই। তো ইনফ্লামেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য বায়োলজিক্যাল রেসপন্স অফ দ্য ভাস্কুলার টিস্যু টু দ্য হার্মফুল স্টিমুলি। তার মানে কি, ইনফ্লামেশন মানে কি, প্রকৃতপক্ষে যখন কোনো প্যাথোজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে তখন ব্লাড যেভাবে রেসপন্স করে, তো তাকেই আমরা বলবো ইনফ্ল্যামেটরি রেসপন্স। ঠিক আছে, তো ইনফ্ল্যামেটরি রেসপন্সের এবার বিভিন্ন প্রসেস আছে, এখানটা অত আর পড়ার দরকার নেই, যেটুকু পড়তে হবে সেটা আমি দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আদার ফরেন সাবস্টেন্সেস বিভিন্ন প্রসেস আছে, এগুলো আর অত দেখতে হবে না, জাস্ট আমার ওই ছবিটা থেকে পড়লেই হবে। এবং আরো একটা জিনিস আমরা যেটা দেখছিলাম, আরো দুটো টার্মিনোলজি আমরা দেখবো, সেটা হচ্ছে সাইটোকাইন। আমরা কি দেখলাম, ইন রেসপন্স টু দ্য মাইক্রোবায়াল অ্যান্টিজেন, আমি কিন্তু এখনো ইননেট ইমিউনিটিতেই পড়ে আছে। ঠিক আছে, ইন রেসপন্স টু দ্য মাইক্রোবায়াল অ্যান্টিজেন দ্য ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফাজ অ্যান্ড দ্য আদার সেল সিক্রেট সেভারেল কেমিক্যাল, তো তাকেই আমরা বলবো সাইটোকাইন, দ্যাট মিডিয়েট মেনি অফ দ্য সেলুলার রিয়াকশন অফ দ্য ইননেট ইমিউনিটি। তাহলে সাইটোকাইন প্রকৃতপক্ষে কি, সাইটোকাইন হচ্ছে প্রকৃতপক্ষে এমন এক রকমের রাসায়নিক পদার্থ যেগুলো বিভিন্ন রকমের প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল হয়। সেগুলো কোথা থেকে সিক্রেটেড হয়, ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফাজ এবং অন্যান্য ডিফারেন্ট সেল থেকে। মেনলি ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফাজ সাইটোকাইন সিক্রেট করে। সাইটোকাইনের এক্সাম্পল একটু দেখে নাও, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন, তাহলে সাইটোকাইন দেখো, ইন্টারলিউকিন 1, 6, 8, 12, ইন্টারলিউকিন 16, ইন্টারফেরন আলফা বিটা সাইটোকাইন, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, এগুলো সব হলো সাইটোকাইন। তোমাকে জানতে হবে যে ইননেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত কোন কোন ধরনের ইন্টারলিউকিন বা সাইটোকাইন তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাতে আছে, একটু পরে আসছি ওখানে। তাহলে সাইটোকাইন বিষয়টা আমরা দেখলাম, এই টার্মিনোলজিগুলোই মেনলি আমাদের পড়তে হবে। আরো একটা বিষয়, আমরা সবসময় পড়ি বা যে কোনো ব্লাড রিপোর্টে আমরা প্রধানত দেখি, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সি রিঅ্যাক্টিভ প্রোটিন। অনেক সময় দেখবে যে কোনো ব্লাড রিপোর্টে এটা দেখা হয় যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন আছে কিনা। যদি কোনোভাবে সি রিঅ্যাক্টিভ প্রোটিনকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের দেহের মধ্যে কোনো না কোনো ইনফেকশন হয়েছে এবং সেই অনুযায়ী ডক্টর কিন্তু ট্রিটমেন্ট করেন। তাহলে এই জায়গাতে আমাদেরকে পড়তে হবে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন বা এপিআরএস। দে আর দ্য প্রোটিন সিনথেসাইজড বাই দ্য লিভার এট দ্য স্টিডি কনসেন্ট্রেশন। তাহলে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন প্রধানত লিভার থেকে সিক্রেটেড হয়, কিন্তু তার কনসেন্ট্রেশন নির্দিষ্ট থাকে, স্পেসিফিক থাকে। কিন্তু এদের সিনথেসিস ইনক্রিজ হতে পারে অথবা ডিক্রিজ হতে পারে এক্সপোনেনশিয়ালি ডিউরিং দ্য অ্যাকিউট ইনফ্ল্যামেটরি কন্ডিশন। অর্থাৎ যদি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন যেটা লিভার থেকে সিক্রেটেড হয় তার কনসেন্ট্রেশন একটা স্পেসিফিক থাকে, কিন্তু যদি এরকম হয় কোনো একটা পার্টিকুলার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ কমে গেছে, তখন ডক্টর বুঝতে পারেন যে কোন টাইপের প্যাথোজেন তোমাকে অ্যাটাক করেছে। অথবা যদি বেড়ে যায় তখন ডক্টর বুঝতে পারেন যে কোন টাইপের প্যাথোজেন অ্যাটাক করেছে। তাহলে এই জায়গাতে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টিভ প্রোটিনকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা পজিটিভ এপিআরএস এবং আর একটা হচ্ছে নেগেটিভ এপিআরএস। পজিটিভ এপিআরএস মানে কি, দে আর দ্য প্রোটিনস হুজ লেভেল ইনক্রিজেস ডিউরিং দ্য ইনফ্লামেশন, মানে যখন কোনো ইনফেকশন হয় তো সেই সময়ে প্রধানত
যে সমস্ত এপিআরএস এর পরিমাণ বেড়ে যায় তো তাকেই আমরা বলবো পজিটিভ এপিআরএস। এবং এরকম পজিটিভ এপিআরএস অনেক কিছু আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা তো সেটাই হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তাহলে সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ এ টাইপ অফ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট প্রোটিন, যেটা প্রধানত এক রকমের পজিটিভ এপিআরএস। ঠিক আছে, এটা প্রধানত কোনো ইনফেকশন যদি হয় এর পরিমাণ কিন্তু বেড়ে যায়। যেহেতু কোনো ইনফেকশনে এর পরিমাণ বেড়ে যায় তাহলে এপিআরএস আইদার তার পরিমাণ কমতে পারে অথবা বাড়তে পারে। যদি বেড়ে যায় তো তাকেই বলে পজিটিভ এপিআরএস। এক রকমের পজিটিভ এপিআরএস হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি। ঠিক আছে, এছাড়া ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আর নেগেটিভ এপিআরএস মানে কি, যখন কোনো ইনফেকশন হয় এদের লেভেল প্রধানত কমে যায়, যেমন অ্যালবুমিন, ট্রান্সফেরিন, অ্যান্টিথ্রম্বিন, এগুলোর পরিমাণ কমে যাওয়া মানে তুমি জানবে যে তোমার মধ্যে ইনফেকশন হয়েছে। অথবা সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বেড়ে যাওয়া মানে জানবে তোমার মধ্যে ইনফেকশন আছে। ইনফেকশন মানে কি, কোনো ব্যাকটেরিয়া হয়তো তোমাকে অ্যাটাক করেছে। APRS have the various antimicrobial and the anti-inflammatory activity। ঠিক আছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন তাহলে কি দেখো, সি রিঅ্যাক্টিভ প্রোটিন হচ্ছে একটা এক্সাম্পল অফ দ্য APR দ্যাট রাইজ ইন অ্যাকিউট ইনফ্ল্যামেটরি কন্ডিশন ইনক্লুডিং দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে আমরা বুঝতে পারবো যে ভাইরাস নয়, যদি সি রিঅ্যাক্টিভ প্রোটিন যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। তার মানে তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে, তার মানে নষ্ট হয়ে যায়। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে বলছি, যখন কোনো ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করে তখন কি হয়, তো ভাইরাল যদি কোনো ইনফেকশন হয় তখন আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম একদম পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর কি, ইমিউনোলজিক্যাল সিস্টেমের ক্ষমতা হারিয়ে ফেলে। এবং তার ফলে শুধুমাত্র সেই ভাইরাস নয়, অন্যান্য প্যাথোজেনও তখন আমাদের অ্যাটাক করে। তার মানে সেক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের জন্য যেরকম সিমটমস থাকবে তার ফলে অন্যান্য ব্যাকটেরিয়াও তো অ্যাটাক করবে। তাহলে ব্যাকটেরিয়া দেহের মধ্যে থাকা মানে, ইনফেকশাস ব্যাকটেরিয়া থাকা মানেই সি রিঅ্যাক্টিভ প্রোটিন। ঠিক আছে, তাহলে একে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন, এটাকে প্যাথোলজির ভাষায় বলা হয় অপরচুনিস্টিক অ্যাটাক। ঠিক আছে, এইচআইভি ভাইরাস যখন অ্যাটাক করে অন্যান্য প্যাথোজেনও তখন অ্যাটাক করে, সো দিস ইজ কল্ড অপরচুনিস্টিক ইনফেকশন। তার মানে সেক্ষেত্রে অপরচুনিস্টিক ইনফেকশন হয়েছিল নট অনলি অ্যাডেনোভাইরাস বাট অলসো বিভিন্ন ব্যাকটেরিয়াও কিন্তু দেহের মধ্যে ছিল। ঠিক আছে, সেই জন্য সিআরপির পরিমাণটা বেড়ে গিয়েছিল। আমি কি বললাম, বোঝাতে পেরেছি? ঠিক আছে, তার মানে সিআরপি বাড়া মানেই কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে আছে, এটা আমাদেরকে জানতে হবে, মানে বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখো আমরা যে জিনিসগুলো আমরা দেখলাম, তো প্রধানত আমরা যেটা দেখলাম যে ইননেট ইমিউনিটি, এবং ইননেট ইমিউনিটিতে ডিফারেন্ট টাইপের সেল দেখলাম, ন্যাচারাল কিলার সেল দেখলাম, মাস্ট সেল দেখলাম, ডেনড্রাইটিক সেল দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের ইন্টারলিউকিন মানে সাইটোকাইন কি প্রকৃতপক্ষে আমরা সেটা দেখলাম। প্রচুর আমাদের কনফিউশন হয় সাইটোকাইন আর ইন্টারলিউকিনের মধ্যে, তাহলে ইন্টারলিউকিন গুলো কিন্তু প্রকৃতপক্ষে সাইটোকাইন। ঠিক আছে, আমরা তো ইননেট ইমিউনিটি দেখলাম, তো এবার আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা একটু দেখে নাও। অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত যে সেল ইনভলভ হয় তো সেই সেলের নামই হচ্ছে লিম্ফোসাইট। দুই ধরনের লিম্ফোসাইট এক্ষেত্রে ইনভলভ হয়, একটা হলো বি লিম্ফোসাইট এবং আর একটা হলো টি লিম্ফোসাইট। সুতরাং ফার্স্ট লাইন অফ ডিফেন্স যখন ক্রস করে যায় কোনো প্যাথোজেন তখন সে যে লাইনের মধ্যে আসবে তো সেটাই হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। বিভিন্ন রকমের ব্লাড সেল এক্ষেত্রে ইনভলভ হয় এবং এটা কিন্তু স্পেসিফিক হয়। স্পেসিফিক কেন হয়, কারণ এই ইমিউনিটিতেই প্রধানত অ্যান্টিবডি তৈরি হয় এবং একটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে কিন্তু নির্দিষ্ট অ্যান্টিবডিই কাজ করে। সেই কারণের জন্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলা হয় স্পেসিফিক। এবং বি এবং টি লিম্ফোসাইট এক্ষেত্রে অংশ নেয় এবং একটা সেল অংশ নেয়, তার নাম হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে ফ্যাগোসাইটিক সেল ইননেট ইমিউনিটিতে অংশ নেয় এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত অংশ নেয়। তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো প্রকৃতপক্ষে কি আমরা আসছে, আমি একটু পরে বলছি তোমাদেরকে। তাহলে তিন ধরনের সেল এক্ষেত্রে অংশ নিচ্ছে, একটা বি সেল, একটা টি সেল এবং আরো একটি হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই জায়গাতে দেখো বি সেল এবং টি সেলের কিভাবে অরিজিন হয়। আগের দিন বলেছিলাম যে আমাদের যে রেড বোন ম্যারো আছে, এই বোন ম্যারোতে প্রধানত যে স্টেম সেল থাকে তার নাম হিমাটোপয়েটিক স্টেম সেল। হিমাটোপয়েটিক স্টেম সেলের যখন ডিফারেন্সিয়েশন হয় লিম্ফয়েড এবং মাইলয়েড প্রোজেনিটার যখন তৈরি হয়, তখন যে সমস্ত লিম্ফয়েড প্রোজেনিটার সেল থেকে যে সেলগুলো তৈরি হয় সেগুলো যদি এই বোন ম্যারোতেই যদি ম্যাচিওর হয় তখন তারা যে সেলে পরিণত হয় তার নাম হচ্ছে বি সেল। আবার কোনো কোনো এরকম লিম্ফয়েড প্রোজেনিটার সেল থাইমাস গ্ল্যান্ডে চলে যায়, আমাদের থাইমাস গ্ল্যান্ডে চলে যায় এবং থাইমাস গ্ল্যান্ডে গিয়ে তারা যখন ম্যাচিওর হয় তখন তারা যে সেলে পরিণত হয় তার নাম হচ্ছে টি সেল। ঠিক আছে, তাহলে থাইমাস গ্ল্যান্ডে যে সমস্ত
প্রধানত লিম্ফয়েড প্রোজেনিটার সেল ম্যাচিওর হয়, তো তারা যাতে পরিণত হয় সেটাই হচ্ছে টি সেল। আর যেগুলো বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতে ম্যাচিওর হয়, তো তারা যাতে পরিণত হয় তার নাম হচ্ছে বি সেল। ঠিক আছে? তাহলে ব্লাড সেল ইজ সিনথেসাইজড ফ্রম এ স্পেশাল টাইপ অফ স্টেম সেল, তো সেটাই হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল। এবং এই হিমাটোপয়েটিক স্টেম সেল প্রধানত বোন ম্যারোর মধ্যে তৈরি হয়। হিমাটোপয়েটিক স্টেম সেল যদি ডিফারেন্সিয়েটেড হয় এবং ম্যাচিওর যদি বোন ম্যারোতে হয়, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে বি সেল। আর হিমাটোপয়েটিক স্টেম সেল যদি ম্যাচিওর হয় এবং ডিফারেন্সিয়েটেড হয় যদি থাইমাস গ্ল্যান্ডে, তো তখনই কিন্তু সেটা টি সেলে পরিণত হয়। এবং পাখির ক্ষেত্রে, বার্ডের ক্ষেত্রে এই হিমাটোপয়েটিক স্টেম সেল রেড বোন ম্যারোতে তৈরি হয়ে যে জায়গাতে তারা ম্যাচিওর হয় সেটা হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস অফ দ্য পিয়ার্স প্যাচ ইন দ্য এলিমেন্টারি ক্যানাল। তার মানে তাদের ইন্টেস্টাইনে একটা পার্টিকুলার অংশ থাকে, তার নাম হচ্ছে পিয়ার্স প্যাচ। তো সেই পিয়ার্স প্যাচের বার্সা অফ ফ্যাব্রিসিয়াসে প্রধানত এই হিমাটোপয়েটিক স্টেম সেল ম্যাচিওর হয়। ঠিক আছে? এটা ইন কেস অফ বার্ড। কিন্তু আমরা তো বার্ডের ইমিউনিটি পড়ছি না, আমরা পড়ছি হিউম্যান ইমিউনিটি। সুতরাং আমাদের বোন ম্যারোতে তৈরি হবে এবং ম্যাচিওর হবে। তো এই যে বি সেল আছে একটু দেখে নাও। প্রথমে আমরা যেটা দেখবো, তাহলে লিম্ফোসাইট প্রধানত দুই ধরনের হবে, একটা বি লিম্ফোসাইট এবং আরো একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকেই প্রকৃতপক্ষে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে বি লিম্ফোসাইটের মধ্যে নিশ্চয়ই কি থাকবে? বি সেল রিসেপ্টর থাকবে। তাহলে এই জায়গাতে দেখো দেখো বি সেল রিসেপ্টর। এবং তুমি ভাবলে আশ্চর্য হয়ে যাবে, একটা বি সেলের মধ্যে 10⁵ নাম্বার অফ বি সেল রিসেপ্টর থাকে। একটা সেলের মধ্যে তাহলে কতগুলো রিসেপ্টর থাকবে? 10⁵ নাম্বার অফ দ্য বি সেল রিসেপ্টর। এবং এই দেখো, সো বিলিয়ন টাইপস অফ দ্য বি সেল রিসেপ্টর ক্যান বি ফাউন্ড ইন বি সেল ফর বিলিয়ন টাইপস অফ অ্যান্টিজেন। তাহলে আমরা জানি না, যেটা বলছিলাম যে পৃথিবীতে কত রকমের অ্যান্টিজেন আছে আমরা জানি না, কত রকমের প্যাথোজেন আছে আমরা জানি না। কিন্তু বি সেলের মধ্যে রিসেপ্টর গুলো কে যেন তৈরি করে দিয়েছে যে এত রকমের অ্যান্টিজেন পৃথিবীতে থাকতে পারে, এত রকমের প্যাথোজেন প্রধানত আমাদের ওয়ার্ল্ডে থাকতে পারে। সেই অনুযায়ী ধরে রাখো এটা একটা প্যাথোজেন আছে, কোনো একটা ব্যাকটেরিয়া আছে, তো কোনো একটা রোগের ব্যাকটেরিয়া আছে, সেটা এই জায়গাতে যুক্ত হবে। আবার অন্য কোনো রোগের ব্যাকটেরিয়া যখন এখানে যুক্ত হবে, সেটা এইখানে অন্য রিসেপ্টরে যুক্ত হবে। তাহলে দেখো, পৃথিবীতে যত রকমের প্যাথোজেন থাকা সম্ভব, তো তত রকমের প্যাথোজেনের জন্য তত রকমের রিসেপ্টর বি সেলের মধ্যে থাকে। তাহলে যে প্যাথোজেন থাকবে, তো সেই প্যাথোজেন স্পেসিফিক তার রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়। সো বিলিয়ন টাইপস অফ দ্য বি সেল রিসেপ্টর ক্যান বি ফাউন্ড ইন বি সেল ফর বিলিয়ন টাইপস অফ অ্যান্টিজেন কল্ড অ্যান্টিজেনিক ডাইভার্সিটি। তাহলে বি সেলের মধ্যে আমরা কি দেখতে পাবো? অ্যান্টিজেনিক ডাইভার্সিটি আমরা দেখতে পাবো। কারণ ডিফারেন্ট টাইপের রিসেপ্টর ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়। তো এই যে বি সেল আছে, বি সেল প্রধানত দুই ধরনের হয়, একটা নেইভি সেল এবং আর একটা হলো প্লাজমা সেল। প্রথম যে সেল থাকে, তো এই যে সেলটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেইভি সেল। এবং এই নেইভি সেলের সঙ্গে যখন কোনো প্যাথোজেন যুক্ত হয়, তখন সেই নেইভে বি সেল এবার যাতে ডিফারেন্সিয়েটেড হবে, তো সেটাই হচ্ছে মেমোরি সেল এবং প্লাজমা সেল। দেখো, আমাদের দেহতে বিভিন্ন রকমের প্যাথোজেন থাকে, সেটা হতে পারে ভাইরাস, এটা হতে পারে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিন্থ। তো এগুলোই প্রধানত আমাদের অ্যাটাক করে বিভিন্ন রকমের ডিজিজ ঘটায়। ধরো কোনো একটা প্যাথোজেন এই বি সেলের সঙ্গে লেগেছে, তাহলে প্রথম যখন কোনো অ্যান্টিজেন যুক্ত হয়, তো তখনই তাকে আমরা বলবো নেইভে বি সেল। কোনো বি সেল যে কোনোদিন এক্সপোজড হয়নি কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে, তো তাকেই আমরা বলবো নেইভে বি সেল। তাহলে যখন নেইভে বি সেলের মধ্যে যখন এই প্যাথোজেনটা যখন চলে এলো, তখন এই নেইভে বি সেল তখন ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে দুটো টাইপের সেলে, একটা মেমোরি সেল এবং আর একটা প্লাজমা সেল। কিন্তু এই যে মেমোরি সেল আছে, এই মেমোরি সেল যে রিসেপ্টর নিয়ে জন্মাবে, সেটা এই প্যাথোজেনের রিসেপ্টর নিয়ে জন্মাবে। তাহলে নেইভে বি সেলের মধ্যে ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনের জন্য ডিফারেন্ট টাইপের রিসেপ্টর থাকবে, কিন্তু মেমোরি সেলের মধ্যে পার্টিকুলার অ্যান্টিজেনের জন্য পার্টিকুলার টাইপের অসংখ্য রিসেপ্টর থাকবে। এরপরে যখন ওই, তাহলে এই মেমোরি সেল প্রধানত আমাদের দেহের মধ্যে স্টক হয়ে থাকবে। সেকেন্ড টাইম যখন ওই অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে ঢুকবে, তখন তো অলরেডি মেমোরি সেল অসংখ্য তৈরি হয়ে গেছে। তাহলে অটোমেটিক্যালি সেই রেসপন্স অনেক হাইটেন্ড হবে, মানে অটোমেটিক্যালি সেই রেসপন্সের সময় অনেক কম লাগবে এবং খুব দ্রুততার সঙ্গে অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু প্রথম যদি এক্সপোজার হয়, তো নেইভে বি সেল প্রথমে মেমোরি সেল এবং প্লাজমা সেলে ডিফারেন্সিয়েটেড হবে এবং এই প্লাজমা সেল থেকেই অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি ওয়াই শেপেড স্ট্রাকচার, এটা গ্লাইকোপ্রোটিন ইন নেচার, সো সিক্রেট the antibody or the immunoglobulin synthesize 2000 antibody in 1 second। প্লাজমা সেল 1 সেকেন্ডে অন্তত 2000 অ্যান্টিবডি সিনথেসিস করে। তাহলে দেখো, এই যে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করছে, কিন্তু এই প্রসেস অনেক লেন্দি হচ্ছে। কিন্তু সেকেন্ড টাইম যদি কোনোভাবে হয়, তখন মেমোরি সেলের সঙ্গে যুক্ত হলে অ্যান্টিবডি তৈরি হলো, মেমোরি সেলের সঙ্গে যুক্ত হলে অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে সেই জায়গাতে কিন্তু রেসপন্স অনেক বেশি, মানে অনেক তাড়াতাড়ি হবে এবং সময় অনেক কম লাগবে। এবং সেই জন্য
অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে ইট হ্যাজ আ রিমার্কেবল মেমোরি। এটা মনে রাখতে পারে যে কোন টাইপের প্যাথোজেন এর মধ্যে ঢুকেছিল এবং এটাকেই কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে বি সেল, নেইভে বি সেল, প্লাজমা সেল এবং মেমোরি সেল। ঠিক আছে, এছাড়া অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আরো এক রকমের সেল অংশ নেয়, তো তার নাম হচ্ছে টি সেল। টি সেল প্রধানত 3 ধরনের হয় অ্যাকর্ডিং টু কুবি। ঠিক আছে, কুবি ইমিউনোলজিতে বলছে টি সেল আবার ডিফারেন্ট টাইপের হতে পারে। তো এক্ষেত্রে আমি 3 ধরনের টি সেলের কথা বলবো যেগুলো পরীক্ষাতে আসে। একটি হলো হেল্পার টি সেল, একটি হলো সাইটোটক্সিক টি সেল এবং আরেকটা হচ্ছে সাপ্রেসার টি সেল। অ্যাকচুয়ালি টি সেল প্রধানত 2 ধরনের হয়, একটা হেল্পার টি সেল এবং আরেকটা হলো সাইটোটক্সিক টি সেল। এবং এই সাপ্রেসার টি সেল বলছে অ্যাকচুয়ালি কোন একটা স্পেশাল টাইপের হেল্পার টি সেল অথবা টিসি সেল, এটা যে কোনো কিছু হতে পারে। এখন বিজ্ঞানীরা বলছেন যে এরকম সাপ্রেসার টি সেল বলে কিছু নেই, যেটা আছে সেটা হলো হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল। তো হেল্পার টি সেলের মধ্যে কিন্তু টি সেল রিসেপ্টর থাকবে, তার মানে কি একটা স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে এরা যুক্ত হবে। ডিফারেন্ট টাইপের রিসেপ্টর ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক বিলিয়ন টাইপের টি সেল রিসেপ্টর প্রধানত টি সেলের মধ্যে থাকে। এবার যেরকম প্যাথোজেন যুক্ত হবে সেই অনুযায়ী সে রেসপন্স করবে। তো এই যে টি সেল আছে, টি হেল্পার সেল আছে এবং সাইটোটক্সিক টি সেল আছে, এই দুটোর মধ্যেই কিন্তু টি সেল রিসেপ্টর থাকে। কিন্তু এদের মধ্যে দুটো ডিফারেন্ট টাইপের মার্কার প্রোটিন থাকে। হেল্পার টি সেলে যে মার্কার প্রোটিন থাকে যেটাকে দেখে তুমি হেল্পার টি সেলকে চিনতে পারবে, তার নাম হচ্ছে CD4 মার্কার প্রোটিন। আর সাইটোটক্সিক টি সেলে যে মার্কার প্রোটিন থাকবে তার নাম হচ্ছে CD8 মার্কার প্রোটিন। ঠিক আছে, এবং এই সাইটোটক্সিক টি সেল প্রধানত কি হবে, যখন কোনো ভাইরাস যখন কোনো সেলকে যখন অ্যাটাক করবে, তখন ওই ভাইরাল ইনফেক্টেড সেলকে মেরে ফেলার জন্য ওই টিসি সেল তখন যাতে পরিণত হবে তার নাম হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। টিসি সেল ক্যান বি চেঞ্জড ইনটু দ্য সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। সাইটোটক্সিক মানে কি, যেটা অন্য সেলের বিরুদ্ধে টক্সিক। তার মানে এই সেল যখন অন্য কোনো সেলের সঙ্গে অ্যাটাচড হবে তখন সেই সেলকে সে অটোমেটিক্যালি মেরে দেবে। এই সেল বলতে আই মিন সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট যে সেলের কাছে আসবে, যে সেলের সঙ্গে যুক্ত হবে, সেই সেলই কিন্তু মারা যাবে। এটা কে তৈরি করবে? টিসি সেল তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা বি সেল দেখলাম এবং টি সেল 2 ধরনের দেখলাম, একটা টিসি সেল এবং আর একটা হলো হেল্পার টি সেল আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির তাহলে কি কি প্রপার্টি আছে দেখো। অ্যান্টিজেনিক স্পেসিফিসিটি, অবভিয়াসলি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। অ্যান্টিজেনিক ডাইভার্সিটি, বিভিন্ন রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে তারা কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে, এটাই হচ্ছে অ্যান্টিজেনিক স্পেসিফিসিটি। ডাইভার্সিটি মানে কি, ডিফারেন্ট টাইপের রিসেপ্টর থাকে, মিলিয়ন বিলিয়ন টাইপস অফ রিসেপ্টর বি সেল এবং টি সেলে থাকে এবং তারা বিলিয়ন মিলিয়ন টাইপের প্যাথোজেনের বিরুদ্ধে তারা ক্রিয়াশীল হয়। তো একেই আমরা বলবো অ্যান্টিজেনিক ডাইভার্সিটি। সেলফ এবং নন সেলফ রেকগনিশন, অর্থাৎ কোনটা দেহের প্রোটিন এবং কোনটা দেহের বহিরাগত প্রোটিন, ফরেন প্রোটিন, সেটাকে কিন্তু এরা চিনতে পারে। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। যদি কোনোভাবে দেহের নিজস্ব প্রোটিনকে যদি অ্যাকোয়ার্ড ইমিউনিটি চিনতে না পারে, তাহলে যে কন্ডিশন হয় তো সেটাই হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। তার মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কখনোই দেহের নিজস্ব প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে না। কিন্তু যদি কোনোভাবে দেহের নিজস্ব প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলতে শুরু করে, তো তখনই তাকে আমরা বলবো অটো ইমিউনো ডিজিজ। ডিফারেন্ট অটো ইমিউনো ডিজিজ আছে, যেমন গ্রেভস ডিজিজ ইজ এ ওয়ান টাইপ অফ অটো ইমিউনো ডিজিজ। এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেমিক লিউপাস এরিথ্রোম্যাটোসাস, তারপরে হচ্ছে মাইস্থেমিয়া গ্রেভিস, এরকম ডিফারেন্ট টাইপের অটো ইমিউনো ডিজিজ আছে। সেকেন্ড নোটসে এগুলো আছে, একটু দেখে নেবে। সো ক্যান রিকগনাইজ সেলফ এবং ফরেন প্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে রিমার্কেবল মেমোরি আছে। ঠিক আছে, অর্থাৎ প্রথম এক্সপোজারকে এরা মনে রেখে দেয়। তো মেমোরিটা একটু দেখে নাও। ধরো কোন একটা পার্টিকুলার প্যাথোজেন এটা ঢুকেছে, তো প্রথম অ্যান্টিবডি তৈরি হতে কতদিন সময় লাগছে দেখো, 10 থেকে 15 দিন। তাহলে দেখো প্রথম দিকে প্রথমেই অ্যান্টিজেন ঢুকলো, মানে কোনো প্যাথোজেন ঢুকলো, ঢুকে রেসপন্স হতে, রেসপন্স বলতে আই মিন এক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হতে সময় নিচ্ছে। প্রথমে অ্যান্টিবডির পরিমাণ অনেক কম আছে, ঠিক আছে, কিন্তু এরপরে কি হবে, ধীরে ধীরে অ্যান্টিবডি কিছুটা পরিমাণে তৈরি হবে। কিন্তু যদি সেকেন্ড টাইম যদি সেই অ্যান্টিজেন যদি ঢোকে, তাহলে কি হবে দেখো, রেসপন্স এক্ষেত্রে 5 দিনের আগেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, রেসপন্স কুইক হয়ে যাচ্ছে এবং সেই ইন্টেন্সিটি মানে অ্যান্টিবডি তৈরি হওয়ার তীব্রতাটাও অনেক বেশি হচ্ছে। তো এই ঘটনাকেই আমরা বলবো রিমার্কেবল মেমোরি, এবং এটাকেই কাজে লাগিয়ে প্রধানত ভ্যাকসিন তৈরি করা হয়। কি রকম, যেমন আমরা জানি যে ঘোড়ার দেহ থেকে প্রধানত অ্যান্টিভেনম ইনজেকশন প্রধানত তৈরি করা হয়। ধরা যাক কোন একটা সাপের বিষ আছে, যেটা সেটা কোবরা হতে পারে, ক্রেট হতে পারে, অথবা অন্য কোনো স্নেক হতে পারে, তো সেই স্নেকের বিষ
প্রথমে ঘোড়ার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। যখনই দেওয়া হলো, প্রথম যখন এক্সপোজার হলো তখন ইন্টেন্সিটি অনেক কম হবে। ইন্টেন্সিটি বলতে আই মিন প্লাজমাতে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডির পরিমাণটা কম হবে। এটুকু সবাই বুঝতে পেরেছো? কিভাবে ভ্যাকসিন তৈরি করা হয় সেটা তোমাদেরকে বলছি। এরপরে কি হবে, এরপরে 10-15 দিন পরে আবার ওই একই রকমের পয়জন তার দেহের মধ্যে দেয়া হলো, কিন্তু ঘোড়ার ইমিউনিটি সেটা মনে রেখে দিয়েছে যে ওটা আগে ঢুকেছিল। তখন এবার প্রথমে ধরা যাক 10টা অ্যান্টিবডি তৈরি করেছিল, আমি সাপোজ বলছি, সেকেন্ড টাইম যখন হবে তখন হয়তো কয়েক হাজার অ্যান্টিবডি তৈরি হলো, এবং ওই অ্যান্টিবডিগুলোই ইউটিলাইজ হবে ওই যে স্নেক এর যে ভেনম আছে, তো সেই স্নেকের ভেনমের বিরুদ্ধে ওরা তখন ভ্যাকসিন হিসাবে কাজ করবে। ঠিক আছে? তাহলে এরকম ভাবে প্রধানত এই মেমোরিকে কাজে লাগিয়ে ভ্যাকসিনেশন, অ্যান্টিভেনম ইনজেকশন প্রধানত তৈরি করা হয়। কিন্তু দুঃখের বিষয়, যেখানে অ্যান্টিভেনম থাকার কথা সেখানে থাকে না, আমাদের গ্রামেতে থাকে না, সেগুলো শহরে থাকে। সাপে কামড়ালে নিয়ে যেতে যেতেই রোগীরা অনেক সময় মারা যায়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে তাহলে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা রিমার্কেবল মেমোরি আছে। ঠিক আছে? এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো যেটা দেখছিলাম, তাহলে আমরা তো বি সেল সম্পর্কে দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টি সেল। একটু ভালো করে দেখো, এই জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম যে টি সেল প্রধানত দুই ধরনের হয়, একটা হেল্পার টি সেল এবং আরো একটা হলো সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল উভয় প্রকার টি সেলের মধ্যেই কিন্তু টি সেল রিসেপ্টর থাকে। তাহলে এগুলো সব কিন্তু টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর গুলো আবার একটা স্পেশাল টাইপের অ্যান্টিবডি, যাই হোক, রিসেপ্টর থাকে। হেল্পার টি সেল এর রিসেপ্টর যাকে চিনতে পারে সেটা হচ্ছে এমএইচসি মলিকুল। আচ্ছা, ম্যাক্রোফাজ। আমরা কি দেখেছিলাম? ম্যাক্রোফাজ প্রধানত কোনো প্যাথোজেনকে গিলে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ম্যাক্রোফাজ ওই প্যাথোজেনকে প্রসেস করবে, প্রসেস করে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একটা কেমিক্যাল আছে, তো সেই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা এমএইচসি। এবং এমএইচসি ক্লাস 2 এর মধ্য দিয়ে এই প্যাথোজেনকে সে বাইরে বের করে দেবে। ম্যাক্রোফাজের মধ্যে যে প্যাথোজেন ছিল, ম্যাক্রোফাজ এবার চেষ্টা করবে সেই প্যাথোজেনকে বাইরে বের করে দিতে, কিন্তু কার থ্রু দিয়ে বের করবে? সেটা মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 2 দিয়ে সেটা বের করবে। আমি কি বললাম, বুঝতে পেরেছি এই জায়গাটা? এটাই কিন্তু ম্যাক্রোফাজ কোনো প্যাথোজেনকে খেয়ে নিয়েছে ধরো, খেয়ে নেওয়ার পরে কি করবে? ম্যাক্রোফাজ এবার ওই সমস্ত প্যাথোজেনের যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে একটু দেখে নাও। ধরা যাক এটা হচ্ছে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ কোনো প্যাথোজেনকে খেয়ে নিয়েছে, এবং ম্যাক্রোফাজের ভেতরেই তার গোলগি বডির মধ্যে একটা এরকম ওয়াই শেপের একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে এমএইচসি ক্লাস 2। এবার কি হবে? এরপরে হচ্ছে এই সমস্ত প্যাথোজেনগুলোর তার কম্পোনেন্টগুলো এই এমএইচসি ক্লাস 2 এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? ঢুকে গিয়ে ম্যাক্রোফাজ এমএইচসি ক্লাস 2 দিয়ে এই প্যাথোজেনকে বাইরে এক্সপোজ করে দেবে। কি বললাম, বোঝাতে পেরেছি? এবার বুঝতে পারলে? ঠিক আছে, দেখো ক্লিয়ার এবার? হ্যাঁ হ্যাঁ, টুকরো টুকরো করে তারপরে এটাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো, তো এই যে অ্যান্টিজেনকে যে প্রেজেন্ট করা, যে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, তো তাকেই আমরা বলবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমি কি বলেছিলাম? অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে 3 ধরনের সেল ইনভলভ হবে। একটা হচ্ছে বি সেল, একটা টি সেল এবং আরেকটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের সাহায্যে অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করবে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কারা কারা কাজ করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে ম্যাক্রোফাজ, তো করবেই। ডেনড্রাইটিক সেলও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। আমরা কি পড়েছিলাম? ডেনড্রাইটিক সেল কোনো প্যাথোজেনকে ক্যারি করে নিয়ে এসে সে টি সেলের সামনে রেখে দেবে, মনে করে দেখো, বলেছিলাম। তাহলে দেখো ডেনড্রাইটিক সেলও কিন্তু তাহলে কি করছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্য দিয়ে হ্যাঁ, ডেনড্রাইটিক সেলও কিন্তু এমএইচসি কমপ্লেক্স মলিকুলের মধ্য দিয়ে টি সেলের সামনে এটাকে প্রেজেন্ট করছে। ইভেন বি সেল নিজে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মনে রাখবে, বি সেল নিজে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন বি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমি একটু পরে আসছে, এখন এটুকু মাথায় রাখো, ম্যাক্রোফাজ একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ঠিক আছে? ম্যাক্রোফাজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে এমএইচসি ক্লাস 2 মলিকুলের মধ্য দিয়ে এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে কার সামনে? হেল্পার টি সেলের সামনে। আমরা অনেক সময় কোনো মানুষকে খাবার খেতে দিই, যে থালাতে দিই, তো সেই থালাটাই হচ্ছে এমএইচসি ক্লাস 2।
এবং যে খাবারটা আমরা দিচ্ছি তো সেটাই হচ্ছে প্যাথোজেন, এটা ধরে নাও। ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা বলবো অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন। মানে ফুডকে সে তৈরি করবে, প্রসেস করবে এবং তাকে প্রেজেন্ট করবে এই থালার মধ্য দিয়ে, মানে এমএইচসি মলিকুলের মধ্য দিয়ে। এমএইচসি ক্লাস 2 মলিকুলযুক্ত অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে পারে হেল্পার টি সেল। আবার বলছি, হেল্পার টি সেল রেকগনাইজ করবে এমএইচসি ক্লাস 2 মলিকুলকে। হেল্পার টি সেল রেকগনাইজ করবে কাকে? এমএইচসি ক্লাস 2 মলিকুলকে। হেল্পারের তে কি আছে? দুটো এইচ আছে, ঠিক আছে, দুটো দাঁড়িয়ে আছে, তার মানে ক্লাস 2 উইল বি রেকগনাইজড বাই হেল্পার টি সেল। ঠিক আছে? তাহলে দেখো, যখনই হেল্পার টি সেল এটাকে রেকগনাইজ করলো তখন হেল্পার টি সেল থেকে এক রকমের মলিকিউল তৈরি হয়, তার নামই হচ্ছে সাইটোকাইন। আমি সাইটোকাইনের লিস্ট তোমাদের দেখিয়েছি। ডিফারেন্ট টাইপের সাইটোকাইন হতে পারে, সেটা ইন্টারলিউকিন হতে পারে, ইন্টারফেরন আলফা বিটা গামা হতে পারে। সো দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপ অফ সাইটোকাইন। তো এই যে সাইটোকাইন, এই সাইটোকাইন এবার কি করবে? সাইটোকাইন হেল্পস ইন ডিফারেন্সিয়েশন অফ দ্য নেইভে বি সেল ইন্টু মেমোরি বি সেল অ্যান্ড দ্য প্লাজমা সেল। তাহলে এই নেইভে বি সেলকে মেমোরি সেল, প্লাজমা সেলে যেমন পরিণত করবে, তার সঙ্গে সঙ্গে টিসি সেলকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের তেও তাকে ডিফারেন্সিয়েট হতে সাহায্য করে। তাহলে হেল্পার টি সেল যেরকম ভাবে হিউমোরাল ইমিউনিটিতে যেমন সাহায্য করছে, তার সঙ্গে সঙ্গে সেল মিডিয়েটেড ইমিউনিটিতেও হেল্পার টি সেল সাহায্য করে। আমি যেটা বলতে চাইছিলাম, হিউমোরাল ইমিউনিটি মানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে যেমন হেল্প করে, আর সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে টিসি সেলের মধ্য দিয়ে ইমিউনিটি, তো তাকেই আমরা বলবো সেল মিডিয়েটেড ইমিউনিটি। এবং সেই কারণের জন্যই এই সেলকে আমরা হেল্পার টি সেল বলবো। ঠিক আছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিসি সেল বা সাইটোটক্সিক টি সেল। তাহলে আমরা দেখেছিলাম যে সাইটোটক্সিক টি সেল হচ্ছে সেই রকমের টি সেল যেটা কোনো সেলের কাছে এলেই তাকে মেরে ফেলে। তাহলে যখন কোনো প্যাথোজেন, কোনো নিউক্লিয়েটেড সেল, তো নিউক্লিয়েটেড সেল ধরো যাক এটা একটা ক্যান্সারাস সেল আছে বা অন্য কোনো সেল আছে যে সেই সেলের মধ্যে প্রধানত প্যাথোজেন আছে, তো সেই প্যাথোজেন কোনো নিউক্লিয়েটেড সেল প্রধানত যে অ্যান্টিজেনকে টিসি সেলের মধ্যে যে মানে মলিকিউল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করে, তো তার নাম হচ্ছে এমএইচসি ক্লাস 1। তাহলে এমএইচসি ক্লাস 1 আমরা কোথায় পাবো? এমএইচসি ক্লাস 1 আমরা নিউক্লিয়েটেড সেলে পাবো। এমএইচসি ক্লাস 1 কোথায় পাবো? নিউক্লিয়েটেড সেলে পাবো। এমএইচসি ক্লাস 2 কোথায় পাবো? ম্যাক্রোফাজে পাবো। ঠিক আছে, এটাই মাথায় রাখবে। ম্যাক্রোফাজে আমরা পাবো এমএইচসি ক্লাস 2, আর নিউক্লিয়েটেড সেলে আমরা পাবো এমএইচসি ক্লাস 1। নিউক্লিয়েটেড সেল কাকে রিপ্রেজেন্ট করবে? টিসি সেলকে। আর ম্যাক্রোফাজ কাকে রিপ্রেজেন্ট করবে? হেল্পার টি সেলকে। তো যখনই অথবা টিসি সেল এইভাবে অ্যাক্টিভেটেড হতে পারে, অথবা সাইটোকাইনের থ্রু দিয়ে সেটা অ্যাক্টিভেটেড হতে পারে, এবং সাইটোকাইনের থ্রু দিয়ে যখন অ্যাক্টিভেটেড হয় বা এইভাবে যে কোনো ভাবেই হোক না কেন, তখন সিটিএল অর সাইটোটক্সিক টি লিম্ফোসাইট ডিস্ট্রয় দ্য ভাইরাল ইনফেক্টেড নিউক্লিয়েটেড সেল। এছাড়া ক্যান্সার সেলকেও কিন্তু এই টিসি সেল মেরে ফেলতে পারে। ঠিক আছে? তাহলে টিসি সেল into the CTL show helps in both humoral and cell mediated immunity। তাহলে সাইটোকাইন দেখো, হিউমোরাল মানে হচ্ছে এই ইমিউনিটিতে যেমন হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে সেল মিডিয়েটেড ইমিউনিটিতেও কিন্তু এই সাইটোকাইন হেল্প করে। ঠিক আছে? তাহলে দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত দুই ধরনের হচ্ছে, একটা হিউমোরাল মানে রসভিত্তিক অনাক্রমতা যেটা অ্যান্টিবডি তৈরি করে, আর সেল মিডিয়েটেড মানে কোষ ভিত্তিক অনাক্রমতা হেল্পার টি সেল যেটা প্রধানত সাইটোকাইনকে সিক্রেট করে, আর টিসি সেল প্রধানত ভাইরাল ইনফেক্টেড সেলকে নষ্ট করে। ঠিক আছে? তাহলে এই অংশটা আমরা দেখে নিলাম। ক্লিয়ার? দেখো এটুকু সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে? দেখো এমএইচসি ক্লাস 2 প্রধানত কোন টাইপের অ্যান্টিজেনকে প্রসেস এবং প্রেজেন্ট করবে একটু দেখে নাও। অ্যান্টিজেন প্রধানত দুই ধরনের হতে পারে, একটা এক্সোজিনাস অ্যান্টিজেন এবং আর একটা এন্ডোজিনাস অ্যান্টিজেন। এক্সোজিনাস অ্যান্টিজেন মানে এক্সো কথার মানে হচ্ছে বাইরে থেকে যেটা আসছে এবং যেটা ফ্যাগোসাইটোসাইজড হয়ে, তার মানে ফ্যাগোসাইটিক সেল প্রধানত এই এক্সোজিনাস অ্যান্টিজেনকে ধ্বংস করে। আর এন্ডোজিনাস অ্যান্টিজেন প্রধানত কি করবে? ভাইরাস যদি কোনোভাবে কোনো সেলের মধ্যে ঢুকে যায় তখনই এন্ডোজিনাস অ্যান্টিজেন তৈরি হয়। মানে ভাইরাস কিন্তু বাইরে অ্যান্টিজেন হিসেবে কাজ করছে না, ফ্যাগোসাইটোসিসের মধ্যে দিয়ে হচ্ছে না। যদি সেলের মধ্যে ঢুকে যায়, আমরা জানি যে কোনো ভাইরাস যখন কোনো সেলের মধ্যে ঢুকে যায় তখন সে সেলকে হাইজ্যাক করে নেয়, তখন সেই সেলের প্রোটিন সিনথেসিস মেশিনারি তখন সেই ভাইরাস কিন্তু টোটালি ক্যাপচার করে নেয়। এবং সেই কারণের জন্য এই ভাইরাল ইনফেক্টেড সেলের মধ্যে যে অ্যান্টিজেন হিসাবে তৈরি হবে যে অ্যান্টিজেন, তো তাকেই বলে এন্ডোজিনাস অ্যান্টিজেন। কিভাবে তৈরি হয় একটু দেখে নাও। তার আগে একটু দেখে নাও এমএইচসি ক্লাস 2 মলিকুল দিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করছে, এটা আমরা দেখলাম। ঠিক আছে?
এর মাঝখানে আবার বিভিন্ন প্রসেস আছে, ক্যালনেক্সিন, ক্যালরেটিকিউলিন ইত্যাদি বিভিন্ন কেমিক্যাল তৈরি হয়, অত আমাদের লাগবে না। জাস্ট এক্সোজিনাস অ্যান্টিজেন দ্যাট মিনস দ্য অ্যান্টিজেন হুইচ আর কামিং ফ্রম আউটসাইড, ঠিক আছে, সেলের আউটসাইড থেকে যেটা আসছে, এবং এইভাবে গোলগি বডির মধ্যে ক্লাস 2 এমএইচসি মলিকুল থাকে এবং সেটা দিয়ে প্রধানত রিপ্রেজেন্ট করছে, কার সামনে রিপ্রেজেন্ট করবে, হেল্পার টি সেলের সামনে রিপ্রেজেন্ট করবে। অ্যান্টিজেন প্রেজেন্টেড বাই দ্য এমএইচসি ক্লাস 1, কোনো ভাইরাস কোনো সেলের মধ্যে ঢুকে গেছে, কোনো নিউক্লিয়েটেড সেলের মধ্যে ঢুকে গেছে, যে কোনো সেলকে ভাইরাস অ্যাটাক করতে পারে। তো যখনই ভাইরাস যখন ঢুকলো তখন টোটাল প্রোটিন সিনথেসিস মেশিনারিকে সে ক্যাপচার করে নিল। দেখো সেলুলার ডিএনএ এবং সেলুলার ডিএনএ থেকে তখন সেলুলার প্রোটিন তৈরি হওয়ার কথা, কিন্তু তৈরি হচ্ছে কে, ভাইরাল প্রোটিন, ভাইরাল এমআরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। ভাইরাল এমআরএনএ এবার কি করছে, ভাইরাল প্রোটিন তৈরি করছে। তাহলে দেখো যেটা বলছিলাম, একটা সেলের টোটাল প্রোটিন সিনথেসিস মেশিনারিকে সে ক্যাপচার করে নেয়। তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভাইরাল প্রোটিন তৈরি করছে, এবং এই ভাইরাল প্রোটিনই হলো এন্ডোজিনাস প্রোটিন। দ্যাট মিনস এই প্রোটিন সেলের মধ্যে তৈরি হচ্ছে, এবং এই এন্ডোজিনাস প্রোটিন, এবার দেখো এই ইনফেক্টেড মানে যে কোনো নিউক্লিয়েটেড সেলের গোলগি বডিতে কিন্তু ক্লাস 1 এমএইচসি মলিকুল থাকে। তাহলে ভাইরাস প্রোটিন যেটা সেলের মধ্যে তৈরি হয়েছে সেটা রিপ্রেজেন্ট হবে কার থ্রু দিয়ে, ক্লাস 1 এমএইচসি মলিকুলের থ্রু দিয়ে, ঠিক আছে। তাহলে এক্সোজিনাস অ্যান্টিজেনে রিপ্রেজেন্টেড হবে এমএইচসি ক্লাস 2 মলিকুল দিয়ে, যেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল করে। আর এন্ডোজিনাস অ্যান্টিজেন রিপ্রেজেন্টেড হবে এমএইচসি ক্লাস 1 মলিকুলের মধ্য দিয়ে, যেটা ভাইরাল ইনফেক্টেড সেল করে, ঠিক আছে। এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো এটা ঠিক আছে তো, এর উপর বেস করে কিন্তু আমাদের বাকি পড়াটা চলবে, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, তাহলে ইননেট ইমিউনিটি কি হচ্ছে, রেজিস্ট্যান্স টু দ্য ইনফেকশন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল পোজেসেস ফ্রম দ্য বার্থ, ঠিক আছে। আর এটা কি হবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি হচ্ছে, রেজিস্ট্যান্স টু দ্য ইনফেকশন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্স ডিউরিং ইজ দিস লাইফ টাইম। তার মানে কি, ধরো যাক কোনো একটা সদ্যজাত শিশু জন্মেছে, সে কিন্তু ইননেট ইমিউনিটি নিয়েই জন্মাচ্ছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি, এবার তার সে এক্সপোজড হচ্ছে ডিফারেন্ট প্যাথোজেনের প্রতি, যখন আসছে তখন তার অ্যাকোয়ার্ড ইমিউনিটি এক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে। সেই জন্য আমাদের লাইফে আমরা যে বিভিন্ন প্যাথোজেন দ্বারা এক্সপেরিয়েন্সড হই, তো সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি এক্ষেত্রে কাজ করবে। এবং ইমিউনি রেসপন্স অকার্স ইন মিনিট, ঢোকার সঙ্গে সঙ্গে ইমিউনি রেসপন্স আমরা দেখতে পাবো, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রধানত সময় অনেক লাগে। এবং প্রায়র এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন ইজ নট রিকোয়ার্ড, কিন্তু এক্ষেত্রে প্রায়র এক্সপোজার এক্ষেত্রে যদি ডেভেলপ করে তাহলে অবশ্যই রেসপন্স অনেক বেশি হবে। যেগুলো ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে বলছি, হাইলাইট করাগুলো বলছি, বাকি অংশগুলো তোমাদের বলেছি। দেখো মাইক্রোবায়াল অ্যান্টিজেন, ইননেট ইমিউনিটি ডেভেলপস এগেনস্ট অ্যান্টিজেন দ্যাট আর শেয়ার্ড বাই মেনি মাইক্রোবস কল দ্য মাইক্রোবস অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। যেটা তোমাদের বলছিলাম, ইননেট ইমিউনিটিতে যে সমস্ত সেলগুলো ইনভলভ হয়, তো সেই সমস্ত সেলগুলো খোঁজার চেষ্টা করে এমএএমপি কে, ঠিক আছে। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিদের ক্ষেত্রে কোন প্রকার মাইক্রোবায়াল অ্যান্টিজেন কাজ করবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপস এগেনস্ট অ্যান্টিজেন দ্যাট আর স্পেসিফিক ফর ইচ মাইক্রোব, ঠিক আছে। তাহলে এই যে মলিকুলার এই যে প্যাটার্ন যেটা, সেটা প্রধানত নন স্পেসিফিক হয়, সমস্ত রকমের প্যাথোজেনের বিরুদ্ধেই এটা থাকে। কিন্তু এক্ষেত্রে অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই, প্রধানত একটা নির্দিষ্ট এপিটপের বিরুদ্ধেই সেটা প্রধানত ক্রিয়াশীল হয়। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ এগেনস্ট দ্য অ্যান্টিজেন দ্যাট আর স্পেসিফিক ফর ইচ মাইক্রোব, প্রত্যেকটা মাইক্রোবসের জন্য এক একটা করে আলাদা আলাদা করে প্রধানত মাইক্রোবায়াল অ্যান্টিজেন থাকে। এবং দেখো হোস্ট সেলের যে রিসেপ্টর থাকবে, তো সেটাই হচ্ছে নন স্পেসিফিক, মানে টোল লাইক রিসেপ্টর। এটা যে কোনো রকমের এমএএমপি কে চিনতে পারে। কিন্তু এই জায়গাতে দেখো হোস্ট সেলের যে রিসেপ্টর থাকবে সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর অথবা বি সেল রিসেপ্টর। যেটা বলছিলাম, যত রকমের পৃথিবীতে প্যাথোজেন আছে তত রকমের টি আর বি সেল রিসেপ্টর আছে, কিন্তু টোল লাইক রিসেপ্টর কিন্তু একটা সিঙ্গেল টাইপ অফ রিসেপ্টর, সমস্ত রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে এরা ক্রিয়াশীল হবে, ঠিক আছে। এবং কম্পোনেন্ট অফ দ্য ইমিউনিটি এক্ষেত্রে বি আর টি সেল, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে অ্যানাটমিক্যাল বেরিয়ার, স্কিন ইত্যাদি। আচ্ছা এই জায়গাতে দেখো তাহলে ফ্যাগোসাইটিক সেল ইননেট ইমিউনিটিতে কাজ করছে, ম্যাক্রোফাজ, মোনোসাইট এবং নিউট্রোফিল, ঠিক আছে। ম্যাক্রোফাজ, মোনোসাইট এবং নিউট্রোফিল। আর এক্ষেত্রে দেখো কম্পোনেন্টস অফ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাহলে আমরা কি দেখলাম, কম্পোনেন্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যেটা, তো সেটা হচ্ছে টি সেল আর বি সেল প্রধানত এক্ষেত্রে ইনভলভ হচ্ছে। আর এই জায়গাতে দেখো ন্যাচারাল কিলার সেলও কিন্তু কাজ করবে। তাহলে ইননেট ইমিউনিটিতে কোন কোন সেল ইনভলভ হচ্ছে, দেখো ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল। আর যেখানে এটা দেখো কমপ্লিমেন্ট যে সিস্টেম আছে অ্যাকোয়ার্ড ইননেট ইমিউনিটিতে, তাহলে কোন কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করবে, আমরা দেখলাম দুই রকমের সিস্টেম, একটা অল্টারনেটিভ আর একটা ম্যানোজ বাইন্ডিং পাথওয়ে। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যে সিস্টেম কাজ করবে সেটা হচ্ছে ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে।
তাহলে 3 রকমের সিস্টেম যেটা তোমাদের বলছিলাম, তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অংশ নেয়, আর অল্টারনেটিভ আর ম্যানোস বাইন্ডিং পাথওয়ে কিন্তু ইননেট ইমিউনিটিতে অংশ নেয়। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট প্রোটিনগুলো 2 রকমের ইমিউনিটিতেই কিন্তু অংশ নেয়। আর এক্ষেত্রে দেখো সাইটোকাইন তাহলে কি হতে পারে? সাইটোকাইন হতে পারে ইন্টারলিউকিন 2, 4, 5 এবং ইন্টারফেরন গামা। সাইটোকাইন কোথা থেকে সিক্রেটেড হবে? সাইটোকাইন সিক্রেটেড হবে হেল্পার টি সেল থেকে। কোন কোন সাইটোকাইন? তাহলে দেখো সাইটোকাইন আর ইন্টারলিউকিনের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি সমস্ত ইন্টারলিউকিন গুলো প্লাস অন্যান্য কেমিক্যাল গুলোকে একসঙ্গে আমরা বলছি সাইটোকাইন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো ইন্টারলিউকিন এগুলো তৈরি হচ্ছে। আর এক্ষেত্রে তাহলে কি হচ্ছে? সাইটোকাইন তাহলে কি হচ্ছে দেখো, 1, 6, এক্ষেত্রে 8, 12, 16, 18 ইন্টারফেরন আলফা বিটা। ঠিক আছে, তো এই জায়গাতে একটু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কোন কোন সাইট ইন্টারলিউকিন অংশ নেয় একটু মাথায় রাখবে, 245। ঠিক আছে, 2, 4, 5 প্রচুর ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষাতে আসে। বাকি সব যেগুলোতে অংশ নেবে সেটা হলো ইননেট ইমিউনিটি। ঠিক আছে, এবং অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টিভ প্রোটিন এক্ষেত্রে আমরা পাবো। কিন্তু এক্ষেত্রে দেখো টাইপস অফ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রধানত অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে, আর ন্যাচারাল হতে পারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রধানত সহজাত এবং অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য। এই জায়গাতে যেটা ইম্পর্টেন্ট আমরা দেখলাম যে এমএএমপি কোথায় কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে টোল লাইক রিসেপ্টর কোথায় কাজ করবে এবং ফ্যাগোসাইটিক সেল কোথায় কাজ করবে, ইননেট ইমিউনিটিতে কোন কোন সেলগুলো অংশ নেবে, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তাহলে কোন কোন সেলগুলো অংশ নেবে। 3 ধরনের সেল অংশ নেবে আমরা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে কমপ্লিমেন্ট পাথওয়ে প্রধানত কোন টাইপের পাথওয়ে কোন ক্ষেত্রে সক্রিয় হবে এবং কোন কোন টাইপের ইন্টারলিউকিন এক্ষেত্রে থাকে। ঠিক আছে, তো এই অংশটাই হচ্ছে ইননেট আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইননেট ইমিউনিটি আমরা যেটা আচ্ছা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তাহলে দুটো টার্ম আমরা দেখলাম, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ ইমিউনিটি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম? তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল ইমিউনিটি। ঠিক আছে, তো এবার আমরা এগুলো সম্পর্কে আলোচনা করবো। একটু দেখো তাহলে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স এগেন্স্ট দ্য ইনফেক্টিভ ফরেন সাবস্টেন্সেস, যেটা প্রধানত ডিউরিং দ্য কোর্স অফ লাইফ আমরা আমাদের জীবনে যত রকমের প্যাথোজেনের সম্মুখীন হই তো তার বিরুদ্ধেই এটা কাজ করবে। টি সেল এবং বি সেল প্রধানত চিফ মিডিয়েটর। তাহলে দেখো এক্ষেত্রে দেখো কোন কোন কম্পোনেন্ট গুলো কাজ করবে। ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এবং সাইটোকাইন 245। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে, প্রচুর ইম্পর্টেন্ট। রেসপন্স অকার ইন ডেজ, তাহলে রেসপন্স হতে সময় লাগে। স্পেসিফিসিটি দেখলাম, মেমোরি দেখলাম, হোস্ট সেল রিসেপ্টর আমরা দেখলাম, বি সেল এবং টি সেল রিসেপ্টর দেখলাম। এবং এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আছে, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি 2 ধরনের হবে, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, এবং আর্টিফিশিয়াল হতে পারে, ন্যাচারাল হতে পারে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয় অনাক্রমতা, আর হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি? তাহলে এটুকু ইমিউনিটি সম্পর্কে আমরা যে আইডিয়া নিলাম তো সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি? যখন কোনো অ্যান্টিজেনের প্রেজেন্সে যখন অ্যান্টিবডি তৈরি হয়, সো দিস ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ দ্য রেজিস্ট্যান্স ডেভেলপড বাই অ্যান ইন্ডিভিজুয়াল টুয়ার্ডস অ্যান অ্যান্টিজেনিক স্টিমুলাস। সত্যি সত্যি যখন কোনো আমরা একটা অ্যান্টিজেনকে যখন দেব এবং তার বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হবে তো সেটাই হচ্ছে সক্রিয় অনাক্রমতা। এই জায়গাতে দেখো, হিয়ার দ্য হোস্টস ইমিউনি সিস্টেম ইজ অ্যাক্টিভলি ইনভলভড ইন রেসপন্স টু দ্য অ্যান্টিজেনিক স্টিমুলাস। তার মানে কি? লিডিং টু দ্য প্রোডাকশন অফ দ্য ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ টি সেল, বি সেল এবং প্রোডাকশন অফ স্পেসিফিক অ্যান্টিবডি। যখন তুমি কোনো অ্যান্টিজেন দেবে তখন বি সেল যখন সক্রিয় হবে, টি সেল সক্রিয় হবে, অ্যান্টিবডি তৈরি হবে। টি সেলকে সক্রিয় হতে হবে কারণ হেল্পার টি সেল থেকে নির্গত সাইটোকাইন আবার বি সেলের নেইভে বি সেলকে ডিফারেন্সিয়েট করে প্লাজমা সেল, মেমোরি সেলে। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে অ্যান্টিজেনের প্রেজেন্সে যখন ইমিউনিটি হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। তো অ্যাক্টিভ ইমিউনিটি 2 ধরনের হয়, ন্যাচারাল অ্যাক্টিভ। ন্যাচারাল অ্যাক্টিভ মানে কি? যখন কোনো ন্যাচারালি কোনো অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে তো তখনই তাকে আমরা বলবো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি তাহলে আমরা কাকে বলবো? যখন কোনো অ্যান্টিজেনকে প্রবেশ করিয়ে যখন আমাদের দেহতে প্রধানত অ্যান্টিবডি তৈরি করা হয়। তার মানে কি? আর্টিফিশিয়ালি অ্যান্টিজেনকে প্রবেশ করিয়ে, যেটা প্রথমেই তোমাদের আমি এক্সাম্পল দিলাম যে ম্যাডাম মন্টেগু কি করেছিলেন, তিনি অ্যাটিনিউয়েটেড যে মানে ব্যাকটেরিয়াল যে পোর্শন ছিল, সরি ভাইরাল স্মল পক্সের যে মানে নিষ্ক্রিয় স্মল পক্সের কিছু পোর্শন প্রধানত সন্তানদের দেহের মধ্যে নিজে তিনি প্রবেশ করিয়ে দিয়েছিলেন।
তাহলে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে অ্যান্টিজেন ঢোকাচ্ছে, কিন্তু অ্যান্টিজেন ঢুকছে কিভাবে? আর্টিফিশিয়ালি ঢুকছে, এমন লেভেলে ঢুকছে সেটা কোনো রকমের ডিজিজ ঘটাবে না, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেমোরিকে সেটা অ্যাক্টিভ করে দেবে। তাহলে এই যে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি ডেভেলপস following the exposure to an immunogen by the vaccination, that means the measles vaccine। তাহলে ভ্যাকসিনেশন হলো এক রকমের ট্রিপল এ আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে, এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে দেখো ভ্যাকসিন হলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল ইমিউনিটি, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আমরা দুই ধরনের দেখলাম, একটা ন্যাচারাল এবং আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে ভ্যাকসিনেশন হলো এক রকমের অ্যাক্টিভ, অ্যাকোয়ার্ড, আর্টিফিশিয়াল ইমিউনিটি। সুতরাং অ্যাক্টিভ ইমিউনিটি হলো সেটাই যখন সত্যি সত্যি অ্যান্টিজেন ঢুকে ইমিউনোলজিক্যাল সিস্টেম যখন সক্রিয় হয়, তো তখনই তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি প্রধানত লাস্ট ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। অ্যাক্টিভ ইমিউনিটি প্রধানত দীর্ঘদিন ধরে এটা কাজ করবে, বাট দ্য ডিউরেশন ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্যাথোজেন। কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ ইমিউনিটি, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি দীর্ঘদিন আমাদের দেহতে সক্রিয় থাকে, এবং কখনো কখনো তোমরা পড়ে থাকবে অথবা জেনে থাকবে, কখনো কখনো এরা সারা জীবন ধরে প্রধানত অ্যাক্টিভ ইমিউনিটি আমাদের দেহকে প্রোটেক্ট করে। যদি কোনোভাবে আমাদের ভাইরাল ইনফেকশন যেমন চিকেন পক্স হয়, অথবা হাম যদি হয়, অথবা স্মল পক্স যদি হয়, মামস যদি হয়, রুবেলা যদি হয়, তাহলে প্রধানত আমাদের আর সেকেন্ড টাইম জেনারেলি আর এগুলো হয় না। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি যেহেতু লাস্টিং ফর লং, লাইফ লং যদি হয়, আমরা জানি যে একবার যদি পক্স হয়ে যায় আর হয় না, ছোট থেকে আমরা শুনে এসেছি। কারো কারো ক্ষেত্রে হয়তো দুবার হয়ে যায়, তার যদি লাক প্রচুর খারাপ থাকে। আগে চিকেন পক্স হতো। হ্যাঁ ঠিক, হ্যাঁ সেটাই, ঠিক আছে। আমি এগুলো খুব রেয়ার কেসে হয়, কিন্তু আমার যখন হয়েছিল আমার জীবনে একবারই হয়েছিল, ঠিক আছে, যখন ক্লাস 8-এ পড়ি তখন হয়েছিল। তো এখন তো চিকেন পক্সের ভ্যাকসিন বেরিয়ে গেছে। তাহলে দেখো চিকেন পক্স, মিজলস, স্মল পক্স, মামস এবং রুবেলা, এক্ষেত্রে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিন্তু লাইফ লং কাজ করে। কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে একটু দেখে নিলাম আমরা। ইট মে লাস্ট ফর শর্ট ডিউরেশন, কিছুক্ষণ কাজ করতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা, প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হয়। তাহলে কেবলমাত্র কিছু সময় কাজ করবে কোন রোগের বিরুদ্ধে? ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে। কিন্তু লাইফ লং কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করবে? এই সমস্ত রোগের বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আমরা দেখে নিলাম, ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে কি? যখন রেডিমেড অ্যান্টিবডি যখন প্রবেশ করানো হয়, রেডিমেড মানে কি? বাইরে থেকে তৈরি করা অ্যান্টিবডি যখন দেহের মধ্যে প্রবেশ করানো হয়, তো তখনই তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। তাহলে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি কাকে বলে? আমরা জানি যে মাতৃদুগ্ধে প্রচুর পরিমাণে আইজিজি থাকে, ইমিউনোগ্লোবি, মাতৃদুগ্ধ বলছে প্লাসেন্টা, প্লাসেন্টা আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে, এবং মাতৃদুগ্ধে বা ব্রেস্ট মিল্কে আমাদের আইজিএ থাকে, ঠিক আছে। তাহলে এগুলোও কিন্তু অ্যান্টিবডি। তাহলে প্লাসেন্টা যখন, প্লাসেন্টা থ্রু দিয়ে যখন আইজিজি যখন মানে সন্তানের দেহের মধ্যে যাচ্ছে, তার মানে রেডিমেড অ্যান্টিবডি চাইল্ডের দেহের মধ্যে চলে যাচ্ছে, তার মানে এটা কিন্তু এক রকমের ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এছাড়া কোনো শিশু যখন সে মাতৃদুগ্ধ পান করছে, তখন সে তখন আইজিএ পাচ্ছে, মায়ের দেহ থেকে রেডিমেড অ্যান্টিবডি সে পাচ্ছে। তো এটাই হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স দ্যাট ইজ ট্রান্সফার্ড প্যাসিভলি টু এ হোস্ট বাই দ্য রেডিমেড ফর্ম উইদাউট অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট ইমিউন সিস্টেম। এক্ষেত্রে সন্তানের ইমিউনোলজিক্যাল সিস্টেমকে অ্যাক্টিভ করার দরকার নেই, অ্যান্টিবডি তো তাকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছে। সুতরাং এটাই হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তাহলে ন্যাচারাল আমরা দেখলাম। আর্টিফিশিয়াল তাহলে কি হবে? ডেভেলপ রেডিমেড ট্রান্সফার অফ দ্য কমার্শিয়ালি প্রিপেয়ার্ড ইমিউনোগ্লোবিউলিন, যেমন র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। যেমন র্যাবিস ভাইরাসের, মানে র্যাবিসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি, এটা স্টকের মধ্যে থাকে, যেমন অ্যান্টিভেনম, ঠিক আছে। তো যেমন যেটা তোমাদের বললাম যে ঘোড়ার দেহতে কোন একটা পার্টিকুলার সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি রেডিমেড তৈরি করা থাকে। তাহলে সেই অ্যান্টিবডিগুলোকে যখন আমরা ইনজেক্ট করছি, অথবা র্যাবিস ভাইরাসের, র্যাবিসের যে ভ্যাকসিনেশন, সেটা কিন্তু রেডিমেড অ্যান্টিবডিকে কিন্তু আমাদের দেহের মধ্যে দেওয়া হয়। তো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারালি তো মায়ের দেহ থেকে ন্যাচারাল যাচ্ছে, আর আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়ালি যখন দেওয়া হচ্ছে, অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হচ্ছে, এটা কিন্তু এক রকমের আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আমরা দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে ন্যাচারাল এবং আরো একটা হলো আর্টিফিশিয়াল। এবং প্যাসিভ ইমিউনিটিও দুই ধরনের দেখলাম, একটা ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্স। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রাইমারি রেসপন্স মানে কি?
ইমিউনি রেসপন্স এগেন্স্ট দ্য ফার্স্ট অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ, প্রথম যখন অ্যান্টিজেন ঢুকবে, যখন যে ইমিউনোলজিক্যাল রেসপন্স এটা প্রাইমারি, সেকেন্ডারি মানে কি সেকেন্ডারি সেকেন্ড টাইম যখন ঢুকবে, ঠিক আছে, তাহলে এটা স্লো হবে এবং শর্ট লাইভড হবে, আর এটা কিন্তু পাওয়ারফুল হবে। অ্যান্টিবডি প্রডিউসড ইন লো টাইটার, মানে অ্যান্টিবডির পরিমাণ অনেক কম হবে, এবং প্রাইমারি রেসপন্সের যে অ্যান্টিবডি অংশ নেয় তার নাম আইজিএম, এটা মাথায় রাখবে, আইজিএম। আইজিএম এক রকমের পেন্টামেরিক অ্যান্টিবডি, প্রচন্ড শক্তিশালী অ্যান্টিবডি। প্রথম রেসপন্সে তাহলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। আর সেকেন্ডারি রেসপন্সে তাহলে কে অংশ নেবে? আইজিজি, ঠিক আছে, আইজিজি প্রধানত প্রচুর পরিমাণে তৈরি হয়। অ্যান্টিবডি প্রডিউসিং দ্য নেইভে বি সেল, তাহলে অ্যান্টিবডি প্রডিউসিং সেলস হচ্ছে নেইভে বি সেল, প্রথম সেল। আর এক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ইমিউনোলজিক্যাল সিস্টেমে প্রধানত মেমোরি বি সেল প্রধানত অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এক্ষেত্রে? প্রধানত নেইভে বি সেল মেন ফাংশনে অংশ নেয়, আর মেমোরি সেল এই জায়গাতে মেন ফাংশন করে। বোথ টি ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর প্রেজেন্ট, ঠিক আছে, এগুলো আর অতটা ইম্পর্টেন্ট নয়। প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্স, তাহলে প্রাইমারি রেসপন্সের সময় কম লাগে, সময় বেশি মানে এক্ষেত্রে অতটা বেশি রেসপন্সটা অতটা বেশি তীব্র হয় না, কিন্তু সেকেন্ডারি রেসপন্স কিন্তু অনেক বেশি তীব্র হয়, কারণ অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটা রিমার্কেবল পাওয়ার আছে, মেমোরি পাওয়ার। এবং প্রাইমারি রেসপন্সের যে অ্যান্টিবডি অংশ নেয় মেনলি সেটা হচ্ছে আইজিএম, কারণ খুব দ্রুত অ্যান্টিজেনকে নষ্ট করতে হবে, ঠিক আছে, সেই জন্য পেন্টামেরিক অ্যান্টিবডি। আর সেকেন্ডারি ইমিউনোলজিক্যাল রেসপন্সে ব্লাডেতে যে অ্যান্টিবডির পরিমাণ বাড়ে সেটাই হচ্ছে আইজিজি। আর অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে আমরা দেখলাম প্রধানত হোস্টের ইমিউনোলজিক্যাল সিস্টেম যখন ডিরেক্টলি যখন অ্যান্টিবডি তৈরি করে। আর প্যাসিভ ইমিউনিটি মানে কি? ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন মানেই কিন্তু অ্যান্টিবডি, তো প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে রেডিমেড অ্যান্টিবডিকে যখন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটা ইনফেকশনের মধ্যে দিয়ে হতে পারে অথবা ভ্যাকসিনেশনের মধ্যে দিয়ে হতে পারে, এটা ন্যাচারাল আর এটা আর্টিফিশিয়াল। আর এক্ষেত্রে দেখো ন্যাচারাল তাহলে কি মাদারের দেহ থেকে ফিটাসের মধ্যে যাচ্ছে, আইজিজি প্লাসেন্টা দিয়ে ক্রস করছে, এবং রেডিমেড মানে কি আর্টিফিশিয়ালি এটা যাচ্ছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কিন্তু লং লাস্টিং হবে, এটা প্রধানত খুব কম সময় লাস্টিং হবে। মেমোরি প্রেজেন্ট থাকবে অ্যাক্টিভ ইমিউনিটিতে অবশ্যই, প্যাসিভ ইমিউনিটিতে কোনো মেমোরি থাকবে না। নট ইউজফুল ইন ইমিউনো ডেফিসিয়েন্ট ইন্ডিভিজুয়াল, যেক্ষেত্রে ইমিউনো ডেফিসিয়েন্ট যে ইন্ডিভিজুয়াল আছে সেই জায়গাতে অ্যান্টিজেন ঢুকলেও কিছু করার নেই, যেমন এইচআইভি ইনফেকশন যদি হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে কিন্তু ইমিউনো ডেফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী হতে পারে, মানে অ্যান্টিবডি দিয়ে দিয়ে প্যাথোজেনগুলোকে মারা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে, এগুলোই হলো পার্থক্য। ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো টি সেল আর বি সেল। তো টি সেল আর বি সেল তাহলে আমরা কি দেখবো একটুখানি দেখে নাও, টি সেল আর বি সেল। আচ্ছা, দেখো ডিফারেন্সেস বিটুইন টি সেল, তাহলে টি সেল প্রধানত কোথায় তৈরি হচ্ছে? আচ্ছা, অরিজিন এটা বোন ম্যারোতে তৈরি হচ্ছে, বোন ম্যারোতে তৈরি হচ্ছে, কিন্তু ম্যাচিওর হচ্ছে কোথায়? থাইমাস। কিন্তু বি সেল হচ্ছে বোন ম্যারোতে। তো টি সেলের মধ্যে দেখো টি সেল রিসেপ্টর থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে মার্কার প্রোটিন, বিভিন্ন মার্কার প্রোটিন থাকতে পারে। এগুলো প্রধানত পার্থক্য দিয়েছে, তোমরা পড়লেই এগুলো বুঝতে পারবে। এছাড়া আরো কিছু কিছু সেল আছে, তো সেই সেলগুলো সম্পর্কে এবার আমরা পড়বো, ঠিক আছে। যেমন আমরা ম্যাক্রোফাজ দেখেছিলাম, আরো কিছু সেল আমরা দেখবো, তো সেটাই হচ্ছে ন্যাচারাল কিলার সেল। প্রথম ক্ষেত্রে দেখিয়েছিলাম, আরেকটু ডিটেলসে দেখে নাও। ন্যাচারাল কিলার সেল হচ্ছে লার্জ গ্র্যানিউলার লিম্ফোসাইট, তাহলে যেহেতু লিম্ফোসাইটের কথা এলো, তাহলে ন্যাচারাল কিলার সেল হচ্ছে গ্র্যানিউলার লিম্ফোসাইট। লিম্ফোসাইট প্রধানত দুই ধরনের হয়, গ্র্যানিউলোসাইট এবং আগ্রানুলোসাইট। তাহলে এর মধ্যে দানাদার লিম্ফোসাইট থাকবে, ঠিক আছে, 10 থেকে 15% অফ দ্য পেরিফেরাল ব্লাড লিম্ফোসাইট। তার মানে সিমিলার টু দ্য সাইটোটক্সিক টি সেল, ন্যাচারাল কিলার সেল অনেকটা সাইটোটক্সিক টি সেলের মতো। ন্যাচারাল কিলার সেল আর অলসো ইনভলভড ইন ডিস্ট্রাকশন অফ দ্য ভাইরাস ইনফেক্টেড সেল অ্যান্ড দ্য টিউমার সেল। তাহলে ভাইরাস ইনফেক্টেড সেল আর টিউমার সেলকে এরা ধ্বংস করে, যেরকম ভাবে সাইটোটক্সিক টি সেল করে। সাইটোটক্সিক টি সেল যেরকম কাজ করে, ন্যাচারাল কিলার সেল অনেকটা সেরকম কাজ করে। এছাড়া আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ ওয়ার ফার্স্ট ডিসক্রাইবড বাই রাশিয়ান সায়েন্টিস্ট মেটকিনিকভ। তিনি কি বলছেন যে মোনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম। তো মোনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম দেখো প্লেস দ্য ভাইটাল রোল ইন হোস্ট ডিফেন্স বাই পারফর্মিং টু ইম্পর্টেন্ট ফাংশন। ম্যাক্রোফাজ মানে বিশাল বড় কোষ, যারা প্রচন্ড শক্তিশালী ফ্যাগোসাইটিক কোষ। এবং তিনি বলছেন যে মোনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম, তিনি বলছেন যে মেটনিকফ এটা বলছেন।
এবং এরা প্রধানত কিভাবে কাজ করছে, যেহেতু মোনোসাইট থেকেই প্রধানত ম্যাক্রোফাজ তৈরি হয়, তো সেই জন্য একে বলে মোনোসাইট ম্যাক্রোফাজ সিস্টেম। এরা ফ্যাগোসাইটোসিসে যেমন হেল্প করবে, তার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করে। মোনোসাইট এবং ম্যাক্রোফাজ কোথা থেকে তৈরি হবে? বোন ম্যারো থেকে তৈরি হবে। তাহলে দেখো মোনোসাইটকে তাহলে কেমন দেখতে হচ্ছে? মোনোসাইট প্রধানত ব্লাডের মধ্যে থাকে, দে আর দ্য লার্জেস্ট ব্লাড সেল, সব থেকে বড় ডব্লিউবিসি বা লার্জেস্ট যে ব্লাড সেল, তো সেটাই হলো মোনোসাইট। দে ডু নট ডিভাইড, এরা কিন্তু বিভাজিত হতে পারে না, এবং হ্যাভ অ্যান অ্যাভারেজ ট্রানজিন্ট 8 আওয়ার্স ইন দ্য ব্লাড, ব্লাডে প্রধানত 8 ঘন্টা থাকে, এবং তারপরে এরা বিভিন্ন টিস্যুতে চলে যায়, এবং বিভিন্ন টিস্যুতে গিয়ে তখন একটা বড় সেলে পরিণত হয়, তো তার নামই হচ্ছে ম্যাক্রোফাজ। তো ম্যাক্রোফাজের মধ্যে তুমি একটা বড় নিউক্লিয়াস তুমি দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে ফ্যাগোজোম, দেখো কত বড় বড় ফ্যাগোসাইটিক অংশ আছে, এর মধ্যে সিউডোপোডিয়া দেখতে পাবে, লাইসোসোম দেখতে পাবে, তাহলে এরা কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। তাহলে দেখো মোনোসাইট প্রধানত 8 ঘন্টা ব্লাডে থাকে, এবং 8 ঘন্টা ব্লাডে থাকার পরে তারপরে মোনোসাইট বিভিন্ন অর্গ্যানে গিয়ে আমাদের আশ্রয় নেয়, এবং বিভিন্ন অর্গ্যানে তারা কিন্তু প্রকৃতপক্ষে একটা বিশাল বড় কোষে পরিণত হয়, তো তাকেই আমরা বলবো ম্যাক্রোফাজ। যখন মোনোসাইট মাইগ্রেট টু দ্য টিস্যু, যখন মোনোসাইট টিস্যুতে চলে যায়, তখন তারা ম্যাক্রোফাজে পরিণত হয়। ম্যাক্রোফাজ ডিফার ফ্রম দ্য মোনোসাইট, দেখো 5 থেকে 10 গুণ লার্জার দ্যান দ্য মোনোসাইট, মোনোসাইট থেকে অন্তত 5 থেকে 10 গুণ বড় হয়। তার মধ্যে লাইসোজাইম এবং অন্যান্য গ্র্যানিউলস থাকে, অনেক বেশি মানে লাইটিক এনজাইম তৈরি করে, ইত্যাদি বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফ্রি অর ওয়ান্ডারিং ম্যাক্রোফাজ, আচ্ছা মোস্ট ম্যাক্রোফাজেস আর মোটাইল, বেশিরভাগ ম্যাক্রোফাজ কিন্তু মুভ করতে পারে, ট্রাভেল বাই অ্যামিবয়েড মুভমেন্ট থ্রু আউট দ্য টিস্যু আর কল্ড দ্য ফ্রি অর ওয়ান্ডারিং ম্যাক্রোফাজ। প্রচুর ইম্পর্টেন্ট, যে সমস্ত ম্যাক্রোফাজগুলো হু আর ওয়ান্ডারিং ম্যাক্রোফাজ, যে সমস্ত ম্যাক্রোফাজগুলো ব্লাডেতে প্রধানত ঘোরাফেরা করে, ঠিক আছে, বিভিন্ন টিস্যুতে যারা ঘোরাফেরা করে, তো তাকেই আমরা বলবো ওয়ান্ডারিং ম্যাক্রোফাজ। কিন্তু কিছু ম্যাক্রোফাজ আছে যেগুলো পার্টিকুলার টিস্যুতে থাকে, তো তাকেই আমরা বলবো ফিক্সড ম্যাক্রোফাজ। এরকমই কিছু কিছু ফিক্সড ম্যাক্রোফাজ যেগুলো আমরা দেখব, তো সেখানে এগুলো লিস্ট দেওয়া আছে, দেখো। পেরিফেরাল ব্লাডে যেটা থাকে সেটা হচ্ছে মোনোসাইট, লিভারে থাকে কুফার সেল, তোমরা প্রচুর জানো লিভারে যে সেলকে পাওয়া যায়, তো সেটাই হচ্ছে কুফার সেল। ব্রেনেতে থাকে মাইক্রোগ্লায়াল সেল, কিডনিতে থাকবে মেসেঞ্জিয়াল সেল, বোনেতে থাকবে অস্টিওক্লাস্ট, কানেকটিভ টিস্যুতে থাকবে হিস্টিওসাইট, এবং প্লাসেন্টাতে থাকবে হফ বাউয়ার সেল। এগুলো সব ম্যাক্রোফাজ, যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগ দিয়েছি। তবে যেটা তবু এর মধ্যে যেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, লিভারে কি থাকে, ব্রেনেতে কি থাকে, কিডনিতে কি থাকে, ঠিক আছে। তাহলে লিভার, ব্রেন এবং কিডনি, এই তিনটে অর্গানে আমরা কোন টাইপের ম্যাক্রোফাজ দেখতে পাই। এবং ম্যাক্রোফাজ কিভাবে কাজ করে, দেখো প্রথমেই ফ্যাগোসাইটোসিস করবে। অবভিয়াসলি ম্যাক্রোফাজ আর দ্য প্রিন্সিপাল সেলস ইনভলভ ইন ফ্যাগোসাইটোসিস, এবং তার ফলে এরা প্রধানত বিভিন্ন মানে সিউডোপোডিয়া বিস্তার করবে, এবং তার ফলে তার মধ্যেই প্রধানত প্যাথোজেনগুলো অ্যাটাচ হয়ে যাবে। এবং অ্যাটাচমেন্ট অফ দ্য মাইক্রোব টু দ্য রিসেপ্টর present on the surface of the macrophage such as the toll-like receptor or the immunoglobulin G, প্রচুর ইম্পর্টেন্ট এটা। তাহলে ম্যাক্রোফাজের মধ্যে কোন রিসেপ্টর থাকবে? টোল লাইক রিসেপ্টর। আমি কি বলেছিলাম টোল লাইক রিসেপ্টর কোন ইমিউনিটিতে অংশ নেবে? টোল লাইক রিসেপ্টর ইননেট ইমিউনিটিতে অংশ নেয়। অথবা এই ম্যাক্রোফাজের মধ্যে আমরা যে রিসেপ্টর পাবো সেটা হচ্ছে আইজিজি। এরপরে কি হবে? এরপরে ফ্যাগোসাইটিক ভেসিকেলের মধ্যে প্রধানত ফিউশন হবে, ইত্যাদি এই সমস্ত ঘটনা ঘটবে। এবং ম্যাক্রোফাজ যেরকম ভাবে প্যাথোজেনকে ধ্বংস করে, দুই রকম ভাবে ধ্বংস করবে, একটা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং, এবং আরো একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মানে লাইসোজাইম যখন ম্যাক্রোফাজকে ধ্বংস করে, তো তখন লাইসোজাইম যখন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তো তখনই তাকে আমরা বলবো অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। আর অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং তাহলে আমরা কাকে বলবো? যখন বাই জেনারেটিং দ্য ফ্রি রেডিক্যালস, মানে সেল থেকে বিভিন্ন ফ্রি রেডিক্যালস তৈরি হয়, যেগুলোকে আমরা বলবো রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরি হয়, ঠিক আছে। তো সেগুলোর মধ্য দিয়ে যখন এরা যখন কোনো প্যাথোজেনকে যখন মেরে ফেলে, তো তখনই তাকে আমরা বলবো অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং, ঠিক আছে। তাহলে কোনটা অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং আর কোনটা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং আমরা দেখে নিলাম। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো আর অত পড়ার দরকার নেই। এরপর দেখো অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ম্যাক্রোফাজ অবশ্যই অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, কার থ্রু দিয়ে করবে? এমইসি ক্লাস 2 এর থ্রু দিয়ে করবে। কার সামনে করবে? হেল্পার টি সেলের সামনে করবে। তার ফলে কি হবে? হেল্পার টি সেলের তাহলে অ্যাক্টিভেশন ঘটবে, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখলাম আর একটু ডিটেলসে, তাহলে দেখো ম্যাক্রোফাজ থেকে কি কি তৈরি হবে? ইন্টারলিউকিন 1 তৈরি হবে, ইন্টারলিউকিন 6 তৈরি হবে, এবং যেটা গুরুত্বপূর্ণ ম্যাক্রোফাজ থেকে তৈরি হবে ইন্টারফেরন আলফা এবং বিটা। ইন্টারফেরন আলফা এবং বিটার প্রধানত অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে
এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এবং এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর প্রধানত আলফা প্রধানত টিউমার সেলকে প্রধানত ইনঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, সুতরাং এগুলো প্রধানত এই যে টিউমার সেলকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, তাহলে এগুলো কিন্তু ম্যাক্রোফাজ থেকেই প্রধানত সিক্রেটেড হচ্ছে। তাহলে ইন্টারফেরন আলফা এবং বিটা এবং তার সঙ্গে সঙ্গে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। ঠিক আছে, তাদের একটুখানি ডিটেলসে ফাংশনটাও একটু দেখে নিতে হবে। সুতরাং সুতরাং আমরা যেটা দেখলাম যে ডিফারেন্ট টাইপের এই যে সেলগুলো আর কি, ম্যাক্রোফাজের অংশটা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। তো ডেনড্রাইটিক সেল দেখো, যেহেতু ডেনড্রাইটিক সেল আমরা কাকে বলবো, যাদের অনেক বড় বড় প্রসেসিং আছে, মানে প্রসেসিং বলতে আই মিন ডেনড্রাইটের মতো যেখানে অনেক তাদের স্ট্রাকচার আছে, আমরা দেখলাম যে আঙুলের মতো প্রবর্ধক থাকে, তো সেই জন্য এদেরকে আমরা ডেনড্রাইটিক সেল বলবো। দে পোজেস দ্য লং মেমব্রেনাস সাইটোপ্লাজমিক এক্সটেনশন, ঠিক আছে, রিজেম্বলিং দ্য ডেনড্রাইটস অফ দ্য নিউরন, নিউরনের ডেনড্রাইটের মতো তাকে দেখতে লাগে। তাহলে দেখো ডেনড্রাইটিক সেল অরিজিনেট ফ্রম দ্য বোন ম্যারো, তারপরে ম্যাক্রোফাজ লিনিয়েজে এরা চলে যায়। ডেনড্রাইটিক সেল আর দ্য নন ফ্যাগোসাইটিক ইন নেচার, তাহলে ডেনড্রাইটিক সেল কিন্তু ফ্যাগোসাইটিক নয়, নন ফ্যাগোসাইটিক, এবং দে আর দ্য মোস্ট এফিসিয়েন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে শক্তিশালী যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তো সেটাই হচ্ছে ডেনড্রাইটিক সেল। তাহলে সব থেকে শক্তিশালী অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, এরা প্রধানত হেল্পার টি সেলের সামনে এমএইচসি ক্লাস 2 মলিকুল দিয়ে তারা প্রধানত কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, এবং কো স্টিমুলেটরি বাই দ্য B7 মলিকুল। এত ডিটেলসে পড়তে হবে না, শুধু এইটুকু মাথায় রাখবে যে ডেনড্রাইটিক সেল হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এটাই হচ্ছে ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? দেখো ঠিক। এরপরে দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বি সেল এবং টি সেলের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমরা দেখবো, এবং তার সঙ্গে সঙ্গে বি সেল এবং টি সেল, যেটা তোমাদের বলছিলাম যে বি সেল নিজে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। কিভাবে করে একটু দেখে নাও। দেখো ডিস্টিংটিভ মেমব্রেন মলিকুলস আর প্রেজেন্ট ইন লিম্ফোসাইট। তো এক্ষেত্রে দেখো বি সেল আছে এবং হেল্পার টি সেল আছে। তাহলে বি সেলের মধ্যে প্রধানত আমরা দেখেছিলাম যে বি সেলের মধ্যে 10⁵ মলিকুলস অফ দ্য মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি পার সেল। প্রত্যেকটা সেলে অন্তত 10⁵ সংখ্যক প্রধানত রিসেপ্টর বি সেলের মধ্যে আমরা দেখতে পাই। এবং টি সেলকে বলা হয় CD4+ সেল। কেন? কারণ টি সেলে যে মার্কার প্রোটিন থাকবে তো সেটাই হচ্ছে CD4 মার্কার প্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে টি সেল আছে বা হেল্পার টি সেল আছে, হেল্পার টি সেলে যে মার্কার প্রোটিন থাকবে সেটা হচ্ছে CD4, এবং টি সেল রিসেপ্টর তেমনি থাকবেই, এবং হেল্পার টি সেল প্রধানত ক্লাস 2 MHC মলিকুল দ্বারা অ্যান্টিজেনকে সে চিনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে সাইটোটক্সিক টি সেল আছে, সাইটোটক্সিক টি সেলকে আমরা বলবো CD8+ সেল। কারণ কি, তার যে মার্কার প্রোটিন থাকবে তো সেটাই হচ্ছে CD8। ঠিক আছে, ক্যান রিকগনাইজ অনলি অ্যান্টিজেন অ্যাসোসিয়েটেড উইথ ক্লাস 1 MHC মলিকুল। ইন জেনারেল CD4+ টি সেল অ্যাক্টস অ্যাজ দ্য হেল্পার সেল, আর CD8+ সেল প্রধানত সাইটোটক্সিক টি সেল হিসেবে কাজ করবে। বোথ টাইপের সেলের মধ্যেই কিন্তু 10⁵ এক্ষেত্রে রিসেপ্টর প্রধানত আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা দেখলাম। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টি সেল আর বি সেলের মধ্যে কিভাবে ইন্টারাকশন হয়। যেমন আমরা দেখলাম যে বি সেল নিজেই কিন্তু একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। ঠিক আছে, তো কিভাবে করে এবার আমরা এটা দেখব, একটু দেখে নাও। আচ্ছা, দেখো এই পর্যন্ত লাগবে না কাজে, এখানটা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে টিসি সেল প্রধানত যে অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে পারে, তো সেই অ্যান্টিজেনকে অবশ্যই প্রেজেন্ট হতে হবে এমএইচসি ক্লাস 1 মলিকুল দিয়ে। ঠিক আছে, তাহলে এমএইচসি ক্লাস 1 মলিকুল দিয়ে এটাকে প্রেজেন্ট হতে হবে। তো এই জায়গাতে দেখো একটা সেল আছে, তো এই সেল প্রধানত ভাইরাল ইনফেক্টেড সেল, এবং এই ভাইরাল ইনফেক্টেড সেল দেখো এটা প্রধানত এই এই যে জায়গাটা আছে এটা হচ্ছে এমএইচসি ক্লাস 1। তো এমএইচসি ক্লাস 1 মলিকুলকে এরকম দেখতে হচ্ছে ক্লাস 1 এমএইচসি মলিকুল। তো ক্লাস 1 এমএইচসি মলিকুল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে কার সামনে, এই যে আকাশি কালারের যেটা আছে স্কাই ব্লু, তো এটা হচ্ছে টি সেল রিসেপ্টর। ঠিক আছে, তাহলে যাই হোক আমি কালার হয়তো ঠিকঠাক, যাই হোক এটা হচ্ছে স্কাই ব্লু কালার, তাহলে এটা টি সেল রিসেপ্টরের সামনে এই অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করছে। কে প্রেজেন্ট করছে? নিউক্লিয়েটেড সেল। কার থ্রু দিয়ে? ক্লাস 1 এমএইচসি মলিকুলের থ্রু দিয়ে। এই যে কালার দেখতে পাচ্ছ ইয়েলো, এবং এটা হচ্ছে ক্লাস 1 এমএইচসি মলিকুলকে এরকম দেখতে হয়, তার মানে এরকম ভাবে এরকম তাকে দেখতে হয়। ঠিক আছে, একটা লাইন তারপরে এখান থেকে এরকম।
তো এই জায়গাতে অ্যান্টিজেন এবং এটা হচ্ছে স্কাই ব্লু কালারের টি সেল রিসেপ্টর, এবং তার সঙ্গে সঙ্গে দেখো টিসি সেলে তাহলে আমরা যে মার্কার প্রোটিন দেখেছিলাম সেটা হচ্ছে CD8 মার্কার প্রোটিন। যখনই এই ঘটনা ঘটবে, যখনই টি সেল রিসেপ্টর যখনই এটাকে চিনতে পারবে, তখন টি সেলের মধ্যে, সাইটোটক্সিক টি সেলের মধ্যে বিভিন্ন গ্র্যানিউলস থাকে, বিভিন্ন দানাদার পদার্থ থাকে, হুইচ হুইচ হচ্ছে মানে পারফর্মস অ্যান্ড আচ্ছা পারফিউরিন আর হচ্ছে গ্র্যানজাইম, তখন এরা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, মানে কেমিক্যাল সেটা নিঃসরণ করে। তো গুরুত্বপূর্ণ যেটা তো তার নাম হচ্ছে গ্র্যানজাইম। তাহলে গ্র্যানজাইম প্রধানত কে সিক্রেট করবে? টিসি সেল। এবং টিসি সেল যখনই এই গ্র্যানজাইমকে সিক্রেট করবে এবং তার ফলে এই ভাইরাল ইনফেক্টেড সেলের মৃত্যু ঘটবে। সেল ডেথ বাই অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথ বিভিন্ন রকম প্রসেসে হতে পারে, যেমন মাইটোকন্ড্রিয়ার সাহায্যে হতে পারে, বিভিন্ন পাথওয়ে আছে, এক্সিকিউটিভ পাথওয়ে, এরকম ডিফারেন্ট টাইপের পাথওয়ে আছে, অত ডিটেলসে আমাদের অ্যাপোপ্টোসিস লাগবে না। কিন্তু এক্ষেত্রে একটা সেলকে মেরে ফেলার জন্য একটা প্রোগ্রামিং করা হয়, তো একেই আমরা বলবো প্রোগ্রাম সেল ডেথ। এবং সেই প্রোগ্রামিংটা কে করবে? সেই প্রোগ্রামিংটা করবে গ্র্যানজাইম। সিম্পলি আমি যেটা বলতে চাইছি, সাইটোটক্সিক টি সেল যখন MHC ক্লাস 1 মলিকুল দ্বারা অ্যাক্টিভেটেড হবে, তখন সেটা যে রাসায়নিক পদার্থকে সিক্রেট করে, তো তার নাম হচ্ছে গ্র্যানজাইম। দুই ধরনের পদার্থ, এটা পারফরিন, ঠিক আছে, PERFORINS, পারফরিন, সেটা অতটা লাগবে না, কিন্তু যে কেমিক্যালকে সিক্রেট করে তো তার নাম হচ্ছে গ্র্যানজাইম। পারফরিন মানে কি? এগুলো প্রধানত মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছিদ্র তৈরি করে এবং তার ফলে অ্যাপোপ্টোসিস হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টিসি সেল আর ক্লাস 1 MHC মলিকুলার ফাংশন। দেখো, T cytotoxic cell or the TC cell are activated by antigen presenting on any cell in the context of MHC class 1 protein. The TC cell respond to releasing the granules that contain the perforin and the granzyme. তাহলে এরা কাকে সিক্রেট করবে? পারফরিন এবং গ্র্যানজাইম সিক্রেট করবে। কে? টিসি সেল। সাইটোটক্সিন দ্যাট পারফরেট দ্য টার্গেট সেল, যেটা টার্গেট সেলকে ছিদ্র তৈরি করবে এবং কজ দ্য অ্যাপোপ্টোসিস রেসপেক্টিভলি। গ্র্যানজাইম প্রধানত অ্যাপোপ্টোসিস করবে এবং পারফরিন প্রধানত কোষের মধ্যে ছিদ্র তৈরি করবে। এরপরে দেখো টি ইনফ্লেমেটরি সেল। আচ্ছা, হেল্পার টি সেল আবার দুই ধরনের হয়, একটা TH1 সেল আর একটা TH2 সেল। আমি কি বলেছিলাম? টি সেল দুই ধরনের হবে, একটা হেল্পার টি সেল আর একটা সাইটোটক্সিক টি সেল। আবার এখন বলছি যে এই হেল্পার টি সেল দুই ধরনের হয়, একটা TH1 আর একটা হচ্ছে TH2, ঠিক আছে। তাহলে টি সেল দুই প্রকারের হচ্ছে, একটা হেল্পার টি সেল, একটা সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল আবার দুই ধরনের হবে, একটা TH1 আর একটা TH2। এখন আমাদেরকে জানতে হবে যে TH1 কখন কাজ করবে এবং TH2 কখন কাজ করবে। তো প্রথম যেটা দেখবো তো তার নাম হচ্ছে TH1। দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্রোফাজ, একটা বিশাল বড় কোষ আছে ম্যাক্রোফাজ, এবং এই ম্যাক্রোফাজ প্রধানত এই যে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করছে কার থ্রু দিয়ে? ক্লাস 2 MHC মলিকুলার থ্রু দিয়ে সেটাকে প্রেজেন্ট করছে। কার সামনে? হেল্পার টি সেলের সামনে। কোন টাইপের হেল্পার টি সেল? TH1 হেল্পার টি সেল। তাহলে TH1 হেল্পার টি সেল প্রধানত কাকে চিনতে পারে? ম্যাক্রোফাজকে চিনতে পারে। TH1 হেল্পার টি সেল কাকে চিনতে পারবে? ম্যাক্রোফাজকে চিনতে পারবে। এবং TH1 হেল্পার টি সেলের মধ্যে কোন মার্কার প্রোটিন থাকবে? CD4 মার্কার প্রোটিন থাকবে। যখনই এরকম কম্বিনেশন তৈরি হবে, তখন TH1 হেল্পার টি সেল থেকে যে পদার্থ নিঃসৃত হবে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, GM-CSF, ইন্টারফেরন গামা এবং সাইটোকাইন, আরো ডিফারেন্ট টাইপের সাইটোকাইন এক্ষেত্রে সিক্রেটেড হয়। এবং তার ফলে আমরা দেখব যে ইনক্রিজ দ্য ফ্যাগোসাইটোসিস অফ অল প্যাথোজেন্স অ্যান্ড দ্য ইনফ্লামেশন, এবং তার ফলে এর ফ্যাগোসাইটিক এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেটরি রেসপন্সেও এ হেল্প করে। দেখো, টি ইনফ্ল্যামেটরি সেলকেই আমরা বলবো TH1 সেল, আর অ্যাক্টিভেটেড বাই অ্যান্টিজেন প্রেজেন্টিং অন দ্য ম্যাক্রোফাজ ইন কনটেক্সট অফ দ্য ক্লাস 2 MHC molecule. Activated TH1 cell produce the cytokine that stimulate macrophages to increase the phagocyte activity and promote the inflammation. ঠিক আছে, তাহলে ম্যাক্রোফাজকে আরো শক্তিশালী করে দেবে এরা। যখন এই ঘটনা হচ্ছে, ম্যাক্রোফাজকে তখন আরো শক্তিশালী করে দিচ্ছে। অর্থাৎ TH1 সেল থেকে যে সাইটোকাইন সিক্রেটেড হচ্ছে, ম্যাক্রোফাজ আরো শক্তি নিয়ে সে তখন আরো প্যাথোজেনকে সে তখন খেয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে TH1 সেল, তো যাকে আমরা বলবো ইনফ্ল্যামেটরি সেল। ক্লিয়ার? দেখো, এটুকু সবাই বুঝতে পেরেছো? কোথা থেকে কি সিক্রেটেড হয় আমরা দেখতে পেলাম। ক্লিয়ার তো? ঠিক আছে,
পরের অংশে যাই। আচ্ছা, এইবারে দেখো, তাহলে আমি এটাও বলেছিলাম যে বি সেল নিজেই একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে অ্যান্টিজেনকে সে রিপ্রেজেন্ট করবে এমএইচসি ক্লাস 2 মলিকুলের থ্রু দিয়ে। তো কিভাবে হবে দেখো, কোনো একটা অ্যান্টিজেন হয়তো এখানে ঢুকেছে এবং রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। বি সেল রিসেপ্টরে যখন কোনো অ্যান্টিজেন যখন অ্যাটাচড হয়ে যায়, তখন রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসের সাহায্যে এই বি সেল তাকে এনগালফ করে নেয়। ঠিক আছে, অ্যান্টিজেনকে সে ইন্টারনালাইজ করে নেয় এবং করে নেওয়ার পরে তারপর সেটাকে প্রসেসিং করবে। কার থ্রু দিয়ে প্রসেসিং করবে? এমএইচসি ক্লাস 2 মলিকুলের থ্রু দিয়ে। এটা হচ্ছে ক্লাস 2 এমএইচসি মলিকুল। ঠিক আছে, এই জায়গাটা। এবং এখানে আমরা দেখছি যে প্রসেসড অ্যান্টিজেন আছে। তাহলে এটা যে সেলকে অ্যাক্টিভ করবে, হেল্পার টি সেল, তো তার নামই হচ্ছে TH2। প্রথমে আমরা দেখলাম TH1 আর এটা হচ্ছে TH2। তাহলে TH2 এবার কি করবে দেখো, হেল্পার টি সেল তখন কি করবে? আমরা দেখেছিলাম যে হেল্পার টি সেল থেকে সাইটোকাইন সিক্রেটেড হয়। তাহলে এখান থেকে কোন ধরনের সাইটোকাইন সিক্রেটেড হবে? ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5 সাইটোকাইন বাই TH2 সেল। আর এখান থেকে কি তৈরি হচ্ছে? ইন্টারফেরন গামা, GM-CSF, ইন্টারফেরন আলফা। ঠিক আছে, তাহলে এগুলো প্রধানত ইনফ্ল্যামেটরি টি সেল থেকে সিক্রেটেড হয়। আর এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইন্টারলিউকিন 4 আর 5 আমরা দেখেছিলাম যে 245। ঠিক আছে, তাহলে 4 আর 5 কোথা থেকে সিক্রেটেড হবে? TH2 সেল থেকে। যখন এই ঘটনাটা ঘটবে তখন বি সেলের ডিফারেন্সিয়েশন হবে, কিসে পরিণত হবে? সেটা মেমোরি সেলে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে প্লাজমা সেলে পরিণত হবে। প্লাজমা সেলের লাইফ সাইকেল অনেক শর্ট হয় এবং এই প্লাজমা সেল অ্যাক্টিভেটেড হবে এবং তার ফলে সেখান থেকে অ্যান্টিবডি তৈরি করবে। আর মেমোরি সেল এটা দেহের মধ্যে স্টক হিসাবে থেকে যায়। যখন প্রয়োজন হবে আবার এই মেমোরি সেল আবার অ্যাক্টিভ হয়ে প্লাজমা সেল আবার সে ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে মেমোরি সেলে। ঠিক আছে, তাহলে টি অ্যান্ড বি সেল ইন্টারাকশন অ্যান্ড দ্য অ্যান্টিবডি প্রোডাকশন। বি সেল ইনিশিয়ালি ফাংশন এজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বি সেল কিন্তু প্রথমেই প্লাজমা সেল এবং মেমোরি সেলে সে কিন্তু ডিফারেন্সিয়েটেড হবে না। প্রথমে সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। দে ইন্টারাক্ট উইথ অ্যান্টিজেন ভায়া অ্যান্টিজেন স্পেসিফিক আইজি রিসেপ্টর। তাহলে অ্যান্টিজেন স্পেসিফিক আইজি রিসেপ্টরের সাহায্যে সে কাজ করবে এবং তার ফলে কি হবে? লিডিং টু দ্য অ্যান্টিজেন ডিগ্রেডেশন অ্যান্ড দ্য প্রসেসিং। আফটার প্রসেসিং এটা এমএসসি ক্লাস 2 মলিকুল দিয়ে TH2 সেলের কাছে সেই অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করবে এবং তার ফলে TH2 সেল সাইটোকাইন তৈরি করবে। এই সাইটোকাইন এবার বি সেলের ডিফারেন্সিয়েশন ঘটাবে প্লাজমা সেল এবং মেমোরি সেলে। এই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে। সো দিস ইজ কল্ড বি অ্যান্ড টি সেল ইন্টারাকশন অ্যান্ড অ্যান্টিবডি প্রোডাকশন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো, তুমি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, আমি এত ডিটেলসে পড়িয়ে দিয়েছি। দেখো, ক্লাস 1 এমএইচসি মলিকুলের মধ্যে আমরা দেখছি যে একটা প্রধানত তার লেগ আছে, আবার ক্লাস 2 তে আমরা দেখছি যে দুটো লেগ আছে, তাকে এরকম দেখতে লাগছে। এটা টি সেল রিসেপ্টর ইত্যাদি। দ্য রোল অফ দ্য এমএইচসি মলিকুল ইন অ্যান্টিজেন রেকগনিশন বাই দ্য টি সেল। তাহলে ক্লাস 1 এমএইচসি মলিকুল আর এক্সপোজড অন নিয়ারলি অল নিউক্লিয়েটেড সেল। ক্লাস 2 এমএইচসি মলিকুল কেবলমাত্র অ্যান্টিজেন প্রসেসিং সেল সেটাকে রিপ্রেজেন্ট করে। যেগুলো বললাম সেগুলোই প্রধানত আবার কুবির ইমিউনোলজি বইতে এইভাবে দেখানো আছে। ঠিক আছে, জাস্ট এটাই। কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে এন্ডোজিনাস আর এক্সোজিনাস অ্যান্টিজেন অলরেডি তোমাদের বলে দিয়েছে যে কোনটা এন্ডোজিনাস এবং কোনটা এক্সোজিনাস অ্যান্টিজেন। এবার একটু ডিটেলসে দেখে নাও। দেখো, এক্সোজিনাস অ্যান্টিজেন ইজ ইনজেস্টেড বাই দ্য এন্ডোসাইটোসিস অর ফ্যাগোসাইটোসিস। তাহলে যেটা প্রধানত আছে এক্সোজিনাস অ্যান্টিজেন, তাহলে কোথায় হচ্ছে? এ। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে অ্যান্টিজেন ইনজেস্টেড বাই এন্ডোসাইটোসিস অর দ্য ফ্যাগোসাইটোসিস। এরপরে কি হবে? তারপর এন্টার্স ইনটু দ্য এন্ডোসাইটিক প্রসেসিং পাথওয়ে। তার মানে ফ্যাগোজোমের মধ্যে ঢুকবে, তারপরে লাইসোজোম এখানে চলে আসবে, তার ফলে এন্ডোজোমে পরিণত হবে, ক্লাস 2 এমএইচসি মলিকুল দিয়ে সে রিপ্রেজেন্টেড হবে। তো এটাই হচ্ছে ক্লাস 2 এমএইচসি মলিকুল দ্বারা রিপ্রেজেন্টেশনের প্রসেস। আর এন্ডোজিনাস অ্যান্টিজেন এটা আমি নোটসেও তোমাদের দেখিয়ে দিয়েছি, জাস্ট এখানে একই বিষয় আছে, বই থেকে লেখা আছে। সুতরাং হুইচ ইজ মানে ভাইরাল ইনফেক্টেড সেল প্রধানত এই এন্ডোজিনাস অ্যান্টিজেন প্রধানত তৈরি করে। মানে যেটা বললাম, সমস্ত নিউক্লিয়েটেড সেল ক্লাস 1 এমএইচসি মলিকুলকে প্রধানত এক্সপ্রেস করে। যেগুলো বললাম সেগুলোই প্রধানত আরো ভালোভাবে ছবির সাহায্যে দেখানো আছে, সেই জন্য এটা দেওয়া আছে। তুমি শুধুমাত্র হাইলাইটেড পোর্শনগুলো পড়বে। ঠিক আছে, অ্যান্টিজেন প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন। তাহলে দেখো, এক্সোজিনাস অ্যান্টিজেন কি হবে? ক্লাস 2 এমএইচসি মলিকুল দিয়ে প্রসেস হবে। এন্ডোজিনাস অ্যান্টিজেন কি হবে? এন্ডোজিনাস অ্যান্টিজেন ক্লাস 1 এমএইচসি মলিকুল দিয়ে প্রসেসড হবে। সমস্ত নিউক্লিয়েটেড সেল প্রধানত এক্ষেত্রে অ্যাক্টিভ হবে। জাস্ট এইটুকু।
বাকি অংশটা আমি পড়েছিলাম বলে রেড দাগ দিয়েছি, কিন্তু তোমরা হাইলাইটেড পোর্শনটা ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইমিউনোলজি পার্ট 1। আমরা দেখলাম যে কিভাবে আমাদের ইমিউনোলজিক্যাল সিস্টেম বিভিন্নভাবে কাজ করে, রাইট? সুতরাং এই অংশগুলোই তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার আমি ইমিউনোলজি পার্ট, তো এটা হচ্ছে ইমিউনোলজি পার্ট 2। তো পার্ট 2 পোর্শনে আমরা একটু দেখে নেই, দাঁড়াও। হ্যাঁ, তো এই জায়গাতে দেখো ইমিউনোজেন কাকে বলে, ইমিউনোজেন এবং অ্যান্টিজেনের মধ্যে কি পার্থক্য আছে সেটা একটু পড়বে। ইমিউনোজেন এবং অ্যান্টিজেন, ঠিক আছে? মানে ইমিউনোলজি আমার প্রচুর ফেভারিট, কিন্তু ঘটনা হচ্ছে যে সময় মানে হবে না বলে আমি সেকেন্ডটা তোমাদের আমি রেকর্ড পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো এপিটপ এবং অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, এপিটপ কাকে বলে, অ্যাগ্রিটপ কাকে বলে, প্যারাটপ কাকে বলে, সব খুব সুন্দরভাবে লেখা আছে। এপিটপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট কাকে বলবো, একটা অ্যান্টিজেনের সমস্ত অংশই যে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে সেরকম নয়। একটা পোর্শন প্রধানত বি সেল এবং টি সেল রিসেপ্টর প্রধানত রেকগনাইজ করতে পারে অ্যান্টিজেনের, তো তাকেই আমরা বলবো এপিটপ। ঠিক আছে, তো এপিটপ সম্পর্কে দেখো, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা এপিটপ কাকে বলে, দেখো কোন একটা ইমিউনোজেন অর অ্যান্টিজেনের মাঝখানে দেহেতে কত রকমের এপিটপ আছে, ঠিক আছে? তাহলে বিভিন্ন অ্যান্টিবডি এই বিভিন্ন এপিটপের সঙ্গে যুক্ত হয়, তার মানে একটা অ্যান্টিজেনকে অনেক অ্যান্টিবডি কিন্তু অ্যাটাক করে। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু টার্ম আছে, দেখো এপিটপ আছে, অ্যাগ্রিটপ আছে, প্যারাটপ আছে, এরকম কিছু কিছু টার্ম আছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কাকে দিয়ে, ক্লাস 2 এমএসসি মলিকুল দিয়ে প্রধানত অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যান্টিজেনের যে পোর্শন তো সেটাই হচ্ছে এপিটপ এবং অ্যাগ্রিটপ, এই দুটো অংশ একটু ভালো করে পড়বে। তারপরে যেটা তোমাদের প্রচুর প্রচুর কনফিউশন হয়, তো হ্যাপটেন এবং অ্যাডজুভেন্ট, অত্যন্ত সহজভাবে এক্ষেত্রে লেখা আছে হ্যাপটেন এবং অ্যাডজুভেন্ট কাকে বলে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যান্টিজেন, তো হ্যাপটেন এবং অ্যাডজুভেন্ট, দেখো হ্যাপটেন এবং অ্যাডজুভেন্ট, অ্যাডজুভেন্টের বিভিন্ন মানে ইনফরমেশন দেওয়া আছে। তারপরেই তোমাদের অত্যন্ত পরিচিত যেটা আছে তো সেটাই হচ্ছে, তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিজেন, ইমিউনোজেন বা অ্যান্টিজেন সম্পর্কে দেওয়া আছে। তারপরে যেটা আমরা দেখবো তো সেটাই হচ্ছে অ্যান্টিবডি, দেখো অ্যান্টিবডি ওয়াই সেপেট, কিরকম অ্যান্টিবডি স্ট্রাকচার হয় সেটা আমরা দেখছি অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি কত রকমের হতে পারে, তার সঙ্গে সঙ্গে এই যে অ্যান্টিবডি স্ট্রাকচার এই বইতে খুব সুন্দর দেওয়া আছে, একদম ডিটেলসে দেওয়া আছে। এক্ষেত্রে তুমি আমার নোটসটাও পড়তে পারো, অথবা এই জায়গাতে যেগুলো হাইলাইটেড পোর্শন আছে ভালো করে পড়বে। টাইপস অফ অ্যান্টিবডি, দেখো 5 রকমের অ্যান্টিবডি আছে, কিভাবে মনে রাখবে, গ্যাডমি, ঠিক আছে? দেখো আইজিজি আমরা জন্মানোর আগে প্রধানত আমরা প্লাসেন্টার মধ্য দিয়ে পাই প্রথম, তাহলে যে অ্যান্টিবডি সেটা আমরা বললাম যে আইজিজি, ঠিক আছে? প্লাসেন্টা থ্রু দিয়ে ক্রস করবে। আইজিএ কোথায়, আমাদের দেহ নিঃসৃত পদার্থের মধ্যে থাকবে, ব্রেস্ট মিল্কে, সোয়েট, স্যালিভা, এবং তার সঙ্গে সঙ্গে আইজিডি, বি সেল রিসেপ্টরে আইজিডি থাকে। পেন্টামেরিক অ্যান্টিবডি যেটা বলছিলাম যে প্রথম প্রথম অ্যান্টিবডি যেটা তৈরি হবে কোনো ইনফেকশনে, পেন্টামেরিক অ্যান্টিবডি ইত্যাদি। তারপরে দেখো মনোক্লোনাল অ্যান্টিবডি কিভাবে তৈরি হয়, মিলস্টেন এবং কুলার কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছিলেন। এবং তারপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, ডিফারেন্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন আছে, ঠিক আছে? এবং ডিসঅর্ডার অফ ইমিউনোলজিক্যাল সিস্টেম যেটা বলছিলাম যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এটা যদিও পিজি সিলেবাসে আছে, কিন্তু একটুখানি পড়ে নেবে জাস্ট। টাইপ 1 কোনগুলো, তার কি কি রোগ আছে, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 খুব সুন্দর দেওয়া আছে, ঠিক আছে? অটো ইমিউনো ডিজিজ ইত্যাদি সম্পর্কে দেওয়া আছে, একদম ইমিউনোলজির ডিটেলস তোমার দেওয়া আছে, কোনো জায়গা থেকে কিছু মানে মানে ইমিউনোলজির সমস্ত পোর্শন যেগুলো প্রশ্ন দেওয়া হয় যে কোনো এক্সামিনেশনে সেখান থেকে দেওয়া আছে। অর্গান ট্রান্সপ্লান্টেশনেও একটু দেওয়া আছে, ঠিক আছে? এবং তারপরে দেখো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন একদম পুরো ছক করে দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, খুব সুন্দর বইতে দেওয়া আছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তারপরেই দেখো টাইপস অফ ভ্যাকসিন, এটা পাথফাইন্ডারের বই থেকে নেওয়া আছে, বিভিন্ন বই থেকে নেওয়া আছে। বিভিন্ন রকমের ভ্যাকসিন, এক্ষেত্রে দেখো কোনটা কোন ধরনের ভ্যাকসিন, এগুলো খুব ভালো করে পড়বে, যেহেতু স্কুল লেভেলের পরীক্ষা, তো সেই জন্য এই ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন গুলো পড়তে হবে, ঠিক আছে? কোন টাইপের ভ্যাকসিন, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ডিএনএ ভ্যাকসিন, কাইমেরিক ভ্যাকসিন, ঠিক আছে? একদম সব শেষে আচ্ছা ইমিউনো প্রোফাইল অ্যাক্সেস মানে ভ্যাকসিনেশন, দেখো কত রকমের ভ্যাকসিন এটা হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকমের ভ্যাকসিন কত রকমের হতে পারে, একদম লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন কোনগুলো, লাইভ অ্যাটিনিউটেড মানে কি জীবিত অথচ শক্তি কম, এরকম টাইপের ভ্যাকসিন। কিল্ড অ্যাটিনিউটেড পুরো মেরে ফেলা হয়েছে সেইভাবে দেওয়া হচ্ছে, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো রাইট দেওয়া আছে, ঠিক আছে? তারপরে একদম লাস্ট যেটা দেখো সেটা হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনেশন, এই যে ইনঅ্যাক্টিভেটেড অ্যাটিনিউটেড কোনটা কোন ধরনের ভ্যাকসিন, কোনটা ছিল কোভ্যাক্সিন, ইনঅ্যাক্টিভ অ্যাটিনিউটেড। তারপরে দেখো স্পুটনিক, অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড,
এটা হচ্ছে নন মানে ভাইরাল ভেক্টর, ভেক্টর অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। তারপরে দেখো আইনোভিও, পি ফাইজার কিন্তু আরএনএ ভ্যাকসিন। তাহলে এই হচ্ছে ইমিউনোলজির টোটাল মানে কমপ্লিট, একদম কম্প্যাক্ট। সুতরাং সমস্ত অংশই সেকেন্ডের ক্লাস রেকর্ডিংটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে, আজকে অথবা কালকে তোমাদেরকে পাঠিয়ে দেব। তাহলে টোটাল ইমিউনোলজি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তার পরের দিন মানে বৃহস্পতিবার দিন আমরা মাইক্রোবায়োলজিতে চলে যাব। তোমাদের বলেছিলাম যে মাইক্রোবায়োলজি তার মানে ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইমিউনোলজি, জুলজির পোর্শন। সুতরাং ইমিউনোলজি আমাদের কমপ্লিট হলো। তাহলে ব্লাড এবং হার্ট আমরা পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনোলজি আমরা পড়লাম, ঠিক আছে। ঠিক আছে তাহলে